হ্যাঁ, হ্যাঁ বাঁধন বলেন। স্যার, স্যার আমি একটু বাইরে আছি স্যার, এই জন্য স্যার ওই ভিডিওটা অন করা যাচ্ছে না স্যার। আচ্ছা, সমস্যা নেই। স্যার আমি স্যার স্যার একটু আলাদা ফিল্ডের স্যার, আমি আসলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল হিসাবে আছি স্যার, চিটাগং ড্রাইডক লিমিটেডে This স্যার। meeting is এটা being একটা স্ট্যান্ড ওন recorded. অর্গানাইজেশন, বাংলাদেশ নেভি পরিচালিত। স্যার আমি Pages. এখানে মেইনলি স্যার ইলেকট্রিক্যালের ব্যাপারগুলোই দেখি, বাট আমাদের একটা সাব স্টোর আছে আর কি, ওটা আমাদের পারচেস এবং মেন স্টোরের সাথে লিঙ্ক আপ আছে, তো ওখানে স্টোর আমরা ইআরপি সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয় আর কি। আচ্ছা, আচ্ছা, এটা স্যার আমার সাপ্লাই চেইন সম্পর্কে এমনি স্যার একটু আগ্রহ আছে স্যার, আমি স্যার এমবিএ করতেছি অলরেডি। তা স্যার এমনি এই যে সাপ্লাই চেইনের দিকে ক্যারিয়ারটা আর কি ইয়ে করতে চাচ্ছি আর কি, এই জন্য স্যার আপনাদের এখানে একটু মানে ভর্তি হয়েছি আর কি, যাতে একটু প্রফেশনাল দিকে আর কি যেতে পারি আর কি, সাপ্লাই চেইন সম্পর্কে একটু ডিটেল জেনে স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার স্যার মনে হয় আসসালাম। সবাই আমরা মোটামুটি কথা বলছি না, কেউ কি বাদে আছেন? এনিওয়ান লেফট? স্যার আমি আছি। জি, আসসালামু মাসুদ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নাম আব্দুল্লাহ মাসুদ, আমি জি, বাংলাদেশ বিমানে আছি জুনিয়র অপারেশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে। জি, বেসিকলি আমাদের হচ্ছে যেটা কাজ করতে হয় সেটা হলো ফ্লাইট সার্ভিসে যত কিছু যা দরকার সেটা আমরা প্রোভাইড করে থাকি, সেটা ইকুইপমেন্ট হোক, খাবার থেকে শুরু করে যা দরকার আর কি। আচ্ছা, আচ্ছা। তো আপনি জানেন স্যার গভর্নমেন্ট প্রতিষ্ঠানে স্যার ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগটা কম। হুম, হুম। তো চাচ্ছি স্যার আপনার একটু কাছ থেকে কিছু শিখে স্যার সেটা অ্যাপ্লাই করা যায় কিনা, যদি চাই সেটা এখানে করব, আদারওয়াইজ সুইচ করা আর কি। এই আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কাজিম, ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমি রিদা আল কাজিম বলছি স্যার। আমি এখন এসকেপ ফার্মাসিউটিক্যালে আছি, সিনিয়র ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ হিসেবে। তো আচ্ছা, মেইনলি স্যার আমি এই কোর্সটি করতেছি ট্র্যাক চেঞ্জ করার জন্য, এই ইঞ্জিনিয়ারিং মেইনটেনেন্স থেকে কমার্শিয়ালে অথবা প্রকিউরমেন্টে যাওয়ার জন্য আর কি, হেড অফিস রিলেটেড জবগুলো। আচ্ছা। মেইনটেনেন্স ভালো লাগতেছে না? কাজ নাই? মেইনটেনেন্সে স্যার ভালো, বাট আসলে মানে ফ্যামিলিগত দিক থেকে একটু প্রবলেম আছে, তো এই জন্য মানে অনেক দূরে ইয়ে হয়ে যায় আর কি, ঢাকার ভিতরে না। আচ্ছা, আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, কেরিয়ার সুইচ করবেন। সাচ সাপ্লাই চেইনও তো নতুন, তাই না? জি জি। আমরা কাজ ম্যানেজমেন্ট আগে না সাপ্লাই চেইন আগে? তো অপারেশন হচ্ছে আপনার ইয়েতে চলে আসে, একদম কাইন্ড অফ প্রোডাকশন রিলেটেড চলে আসে আজকে। এখন সাপ্লাই চেইনটার একটা মজার বিষয় হচ্ছে যে যারা এই ডিপার্টমেন্টে কাজ করেন, প্রকিউরমেন্ট তো আমাদের একটা পার্ট। সাপ্লাই চেইন মোটামুটি আপনার একদম সেই আপনার সাপ্লাই থেকে কাস্টমারের দরজা পর্যন্ত যত রকম কাজকর্ম আছে সবকিছুকেই তারা ইনভলভ করে। এখন এমন হয় না যে এটা পুরাটাই একটা ডিপার্টমেন্ট, এরকম না। আমাদের কিছু ক্রস ফাংশনাল কাজ থাকে, আমাদের নিজস্ব একটা ডিপার্টমেন্ট আছে। তো সবাইকে নিয়ে আমাদের 6টা ড্রাইভার নিয়ে আমরা কাজ করি এবং ওইখানে দেখানোর চেষ্টা করি যে সবাই মিলে যদি আমরা একটা প্ল্যানিং করি, সাপ্লায়ার, তারপর আপনার যে রিটেলার আছে, হোলসেলার আছে, তাদের সাথে যে আপনার ইনভলভমেন্টটা সবাইকে নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে দেখা যায় আমাদের অনেক প্রফিটেবিলিটি বাড়ে। তো কোন কোন ডিসিশন নিলে আমাদের এই সুবিধাগুলো হয় এবং কোন কোন এরিয়ায় কি কি আমরা স্ট্র্যাটেজি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন আশরাফ আছেন, যিনি উনি অপারেশনটা দেখেন, উনি জানেন যে অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছেন, স্পেশালি হয়তো মার্কেটিং আছে, হি ইজ ইনভলভ উইথ অনলি মার্কেটিং, কিন্তু আশরাফ অপারেশন থাকার কারণে টোটাল বিজনেসটা কিভাবে রান করতেছে উনি কিন্তু জানেন। এবং মোর অর লেস আমার বিশ্বাস যে অন্যান্য ডিরেক্টরের মধ্যে ওনার কমান্ডটা বেশি, বিকজ অফ হিজ নলেজ অ্যাবাউট দ্য বিজনেস। হ্যাঁ, তো এই কারণে যারা অপারেশনসে কাজ করে বা এখনকার দিনে যে সাপ্লাই চেনে কাজ করে, তারা বিজনেসের ইনস আউট বোলস এন্ড নাট সম্বন্ধে এরা প্রত্যেককে জানে। এবং ওই ধরনের এমপ্লয়িরা অর্গানাইজেশনে খুবই পাওয়ারফুল বা নলেজেবল হইতে থাকে এবং তাদেরকে রিপ্লেস করা খুব কঠিন, বিকজ আপনার সে ইনস এন্ড আউট গুলা কি খুব ভালো জানেন। এর সাথে যদি আপনি পুরো অর্গানাইজেশনের নলেজটা জানেন, এর সাথে যদি আমি সাপ্লাই চেনের কিছু টুলস এন্ড টেকনিক্স গুলো আমরা বা স্ট্র্যাটেজি গুলো শিখে নিতে পারি, কিছু কোয়ান্টিটির স্ট্র্যাটেজি বা কিছু থিওরিটিক্যাল আপনার এস্টাবলিশ থিওরি, যেগুলো আপনি বিভিন্ন সিচুয়েশনে অ্যাপ্লাই করলে ইউ ক্যান এনহান্স ইউর বিজনেস। হ্যাঁ, ডিসিশন মেকিং গুলো ভালো হবে। আপনি প্রথম থেকেই জেনে যাচ্ছেন যে আমি এই ধরনের যদি বেস্ট প্র্যাকটিস গুলো আমরা নিয়ে নেই, তাহলে আমার মার্কেট কন্ডিশনটা ভালো হবে,
এখন ধরেন একটা কোম্পানি 1 লক্ষ জনের কাছে সেল করে একটা প্রফিট করতেছে, আপনি হয়তো 10,000 বা 10,000 বা 5,000 জনের কাছে সেল করে সেই প্রফিটটা করতেছেন, কস্টিংও কম। তাহলে আপনার তো যেহেতু কম ইনভলভমেন্ট, কস্ট কম, আপনার প্রফিট বেশি, ওই দিকটাই আমরা কিন্তু যাইতে চাই, তাই না? এফএমসিজি বা অন্য কোনো কোম্পানি হলে তাদের মার্কেট সাইজ গ্রো হওয়ার একটা ইম্পর্টেন্স আছে। এখন হয়তো ক্যাটসাইয়ের কথা বলি, আমরা এসকেফের কথা বলি, উই মাইট হ্যাভ এ নিশ প্ল্যাটফর্ম, তাই না? তো আমরা হয়তো নিশে আমরা বিজনেস করতেছি। এখন ওই কারণেই বলছি যে ক্যাটসাই বিং এ লিগেসি ব্র্যান্ড বলি, অনেকদিন ধরে মার্কেটে আছে এরা। তো Sir, আপনার we are the pioneer in the Right. retail in fashion industry. রাইট। তো ক্যাটসাই আপনার এরপরে তো অনেক ব্র্যান্ড আসছে, তারাও নিজস্ব কিছু নিশ বা ওই ধরনের তাদের মার্কেটটা এস্টাবলিশ করতে পারছে। যেমন ইয়োলো একটা মার্কেট নিয়ে নিচ্ছে, তারপরে আপনার মনসুন রেইন পরে আসছে, তাই কিনা? Sir, Monsoon is also Okay. our brand. আচ্ছা, জি। তো এই ধরনের অনেকে যারা আসছে পরে, তাইলে তাদের নিশ প্ল্যাটফর্মে বিজনেস করছে। এখন ক্যাটসাই হয়তো চিন্তা করবে যে আমার সাপ্লাই চেনটাকে আমি ম্যাস কাস্টমারের কাছে যাব না আপনি নিশ প্ল্যাটফর্মেই থাকবো। এখন ধরেন আমি জানি না, ইয়োলোর যেরকম একটা আছে যে সবার মনে একটা থাকে ঈদের সময় একটা ইয়োলোর ড্রেস কিনতে পারলাম কিনা, তাই না? ক্যাটসাই কি ওইরকম প্ল্যাটফর্মে যাবে কিনা বা যাইতে পারছে কিনা, সেটা হয়তো আশরাফ বা শিবলু ভালো বলবেন আর কি। এট দ্য সেম টাইম বোধহয় এসকেএফ এর আন্ডারে, তাই না? ট্রান্সকমের আন্ডারে না এসকেএফ? ট্রান্সকমার হ্যাঁ, আমাদের বিএসসিএম এর একটা ভালো জিনিস হচ্ছে যে আমাদের প্রচুর ইয়ে পাই, আমাদের ইয়ে খুব বেশি, আমাদের পার্টিসিপেন্ট খুব বেশি। আপনার হচ্ছে ফার্মাসিউটিক্যাল আর হচ্ছে আপনার আরএমজি। হ্যাঁ, তো যারা আরএমজি আছেন, ফার্মাসিউটিক্যাল আছে আমাদের, আমি ইয়ে বলি যে আমাদের এখানে পার্টিসিপেন্ট এই কারণে বলি যে আমরা আপনাদের থেকে কিন্তু অনেক কিছু শিখি, কারণ আপনাদের যে মার্কেটটা আছে, ইউ আর রিয়েলি দ্য মার্কেটম্যান, তাই না? আমরা বলবো যে আপনি রিয়েল মার্কেটের সম্বন্ধে আপনার জ্ঞানের চেয়ে আমার কখনো জ্ঞান বেশি হবে না। আমরা আপনাদের থেকে এই জ্ঞানটা শিখি হয়তো একাডেমিকের সাথে একটু মিলানোর চেষ্টা করি। যদি কোথাও ডিসক্রিপেন্সি পাই সাথে সাথে হয়তো জানিয়ে দিই। আপনাদের হয়তো অনেক কিছু অ্যাকসেপ্ট করতে পারেন বা আপনার হয়তো অনেকে বলে স্যার এটা এই মার্কেটে সম্ভব না, বলে দেয় সম্ভব। আমরা একাডেমিক ডিসকাশন করি আর কি। আমাদের প্রচুর এই জন্য আমাদের এখানে যারা আছে মোটামুটি সবাই জব ওরিয়েন্টেড, তাদের মার্কেটের ইনফরমেশন, কোম্পানি ইনফরমেশন যেগুলো হচ্ছে শেয়ারেবল, আবার অনেকে তো আপনারা জানেন ট্রেড সিক্রেট থাকে, অনেকে শেয়ার করতে চায় না। তো যতটুকু সম্ভব শেয়ার করে আমরা আমাদের ইয়েটা নলেজটা আমরা ইমপ্রুভ করার চেষ্টা করি। তো আমরা বোধহয় সামান্য হলে একটু বুঝাইতে পারছি যে সাপ্লাই চেনের গুরুত্বটা কোথায়। আপনাকে যখন একটা কোম্পানি আপনাকে রিপ্লেস না করতে পারে, তাহলে ওই কোম্পানিতে আপনার বার্গেনিং পাওয়ারটা কেমন বাড়ে, বুঝতেছেন? তখন আপনি যদি বার্গেন করতে পারেন, ইউ ক্যান গেট বেটার বেনিফিট। এরপরের কথা হচ্ছে যে আমাদের বিএসএম এ যে আপনাদের যারা ভর্তি হচ্ছেন বা ক্লাস করতেছেন, পার্টিসিপেন্ট যারা আছেন, তারা অলরেডি মিড লেভেল টু হায়ার লেভেলের ম্যাক্সিমাম হচ্ছে আসেন। তো এই যে একটা সুন্দর নেটওয়ার্ক তৈরি হইতেছে, আমরা আমাদের একটা সাপ্লাই চেনের কমিউনিটি আমরা বিল্ড আপ করতে চাচ্ছি। একটা সুন্দর যোগাযোগ থাকবে, আপনার এক কোম্পানি থেকে আরেক কোম্পানি, এক ট্রেড থেকে আরেক ট্রেডে সুন্দর সুইচ করতে পারবেন। এইটাও হচ্ছে আমাদের একটা লক্ষ্য আর কি, যে সুন্দর একটা কমিউনিটি বিল্ড আপ করা। আর হচ্ছে থার্ড ওয়ান, একটা আমার পার্সোনাল বিএসসিএম এর একটা লক্ষ্য, যে যেটা হচ্ছে বিএসএম কে অন্যান্য জায়গা থেকে আপনাকে একটু অ্যাপার্ট করে বা ডিস্টিংগুইশ অ্যাডভান্টেজটা দেয়, এটা হচ্ছে আমরা অনেক কিছু কোয়ান্টিটিভ কাজকর্ম আমরা এখানে শেখার চেষ্টা করি। আমরা মূলত আমাদের লক্ষ্য হচ্ছে যে আপনাকে হাতে কলমে কিছু একটা শিখায় দেওয়া। আমরা সব তো আর শিখাতে পারবো না, বাট যেগুলো ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য, এই জিনিসগুলা অ্যাটলিস্ট আপনাকে হাতে কলমে, আমরা হয়তো ফর্মুলা মুখস্থ করতে পারবো না এই সময়, বাট ফর্মুলার অ্যাপ্লিকেশন গুলা যেন আপনাকে শিখাই দিতে পারি। আমি কি ক্লিয়ার বুঝাতে পারতেছি কিনা? জি স্যার। কারণ আমি আমার স্টুডেন্টদের, আমি আপনাদের মানে স্টুডেন্টদের সবসময় বলে থাকি যে এইভাবে, যে আপনি একটা কোম্পানি থেকে সাপ্লাই চেইনে এমবিএ করে গেছেন, বিএসসিএম বা যে কোনো থেকে আপনি ডিগ্রি নিয়ে যান, no company is going to pay you for your knowledge। মানে আপনি এই যে নলেজটাকে বললেন, ও কখনো বলবে না যে সাপ্লাই চেইন কাকে বলে, ড্রাইভার কয়টা আছে প্রতিদিন এসে লেখবা আর মাসে 50,000 টাকা করে বেতন দিবা, কেউ দিবে?
অবশ্যই কি হবে যে আপনি আপনি এখান থেকে সেটা শিখলেন, শিখে ওইটা আপনার কোম্পানিতে অ্যাপ্লাই করে কোম্পানির কোনো বেনিফিট করতে পারতেছেন কিনা, সেটার জন্য আপনাকে কি দিচ্ছে, পে করতেছে, তাই কিনা? Right. এখন যেটা হচ্ছে থিওরি শিখে কিন্তু আমাদের কিছু মনে থাকে না, বা বইটা আমি টাচ করে গেলাম, আপনার হয়তো কোথাও না কোথাও এই জিনিসগুলো আছে, লেটার অন আপনি এগুলা আপনার নলেজে বা মাথায় কোনো কিছু প্রবলেম দেখলে হয়তো ঠিক করতে পারে, এইখানে এই সমস্যাটা দেখছিলাম বইতে, আমি একটু থিওরিটা দেখে নিই। কিন্তু যেটা হাতে কলমে কাজ, এটা যদি এখন শিখে না যান, পরবর্তীতে আবার কোর্স করতে হবে। এটা কি আমরা লাইক করি? না স্যার। লাইক করি না কিন্তু। তো ফর দ্যাট রিজন আমরা বলতেছি যে আমরা যতদিন এখানে ক্লাস করি, মোটামুটি প্রথম 6টা চ্যাপ্টার হচ্ছে আমাদের মোটামুটি থিওরি চ্যাপ্টার, পরের চ্যাপ্টার গুলা হচ্ছে আপনার 8 to 17 না 16 চ্যাপ্টার, মোটামুটি 8 থেকে 10টা চ্যাপ্টার আছে, পুরোপুরি হচ্ছে অ্যানালিটিক্যাল, মানে সাপ্লাই চেইন অ্যানালিটিক্স, ডিসিশন কিভাবে নিব, এইটার উপরে। তো আমরা মোস্টলি ওইখানে এক্সেল ইউজ করি। এরপরে আমরা সাপ্লাই চেইনের অত্যন্ত পাওয়ারফুল একটা আপনার সফটওয়্যার আমরা লগ হাবটা দেখায় দিই, যেটা বাংলাদেশে কোথাও দেখানো হয় না। তো ওইটা হচ্ছে ক্লিক অ্যান্ড ক্লিক বেস, কিন্তু ওই লগ হাবটা শেখার জন্য ইউ গট টু হ্যাভ সাপ্লাই চেইন নলেজ। হ্যাঁ, ওইটা থাকতে হবে, না থাকলে হবে কি, আপনারা যারা ইআরপি তে কাজ করেন তারা জানেন শুধু ইনপুট দেন আপনারা, তাই না? তো ক্লিক করার সাথে সাথে ইআরপি কি করে, আউটপুট দিচ্ছে, কিন্তু কোন ইনপুট দিলে পরে কোন আউটপুটটা পাইলে পরে এটার অ্যানালিসিস কি হবে, এইটা কিন্তু আপনাকে কি করা হয় না, প্রপার ব্যাকগ্রাউন্ডে না হলে শেখানো হয় না। যেমন আপনি হয়তো ইআরপি তে একটা ফোরকাস্টিং করতেছেন, তো আপনি জাস্ট ইনপুটটা সেলের ডেটা ইনপুট করে দিচ্ছেন, কিন্তু ইআরপি যে কোন মেথডে আপনার আপনার ফোরকাস্টিংটা করে দিচ্ছে, আদৌ এটা কারেক্ট কিনা, বা আপনার ইন্ডাস্ট্রির সাথে স্যুট করে কিনা, আপনার ইন্ডাস্ট্রির ডেটার সাথে স্যুট করে কিনা, এটা কিন্তু আমাদের প্রপার ব্যাকগ্রাউন্ড নলেজ না থাকলে জানাটা অসম্ভব। তো এই পার্সপেক্টিভ থেকে একটা হচ্ছে কমিউনিটি বিল্ড আপ, নলেজ বিল্ড আপ, আপনার ক্যারিয়ার প্রোগ্রেশন, এবং একটা টোটাল সাপ্লাই চেইন নলেজ সোসাইটি করার জন্য আমরা বিএসসিএম থেকে এটা আমরা চেষ্টা করি যে আপনারা একটা প্রপার নলেজ নিয়ে আপনারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন। সেই সাথে আপনাদের একটু অভিনন্দন জানাতে চাই যে আমরা আপনারা দেখেন এই একটা কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে আপনারা দিয়ে যাচ্ছেন, তাই না? আমাদের বলা হতো যারা লার্ন করে না তারা মোটামুটি মৃত, কারণ আপনি আমার এমনও প্রফেসর দেখছি যে আপনার ক্লাসে যে নোট নিয়ে আসে, নোটের কাগজগুলো ছিঁড়ে যাচ্ছে আর কি, তাই না? তো সেই লেভেলের নলেজ নিয়ে এখনকার মার্কেটে কম্পিট করা কিন্তু কি খুবই ডিফিকাল্ট। তো কন্টিনিউয়াস আপডেটের মধ্যে থাকলে হবে কি, আপনি আপনাকে আপডেট করতেছেন, কারেন্ট মার্কেট সম্বন্ধে জানতেছেন, এন্ড ইউ আর ইররিপ্লেসেবল কোনো একটা কোম্পানির জন্য, বা আপনি যখন সিচুয়েশন হচ্ছে আপনি নতুন একটা কোম্পানিতে যোগ দিতে পারতেছেন। তো এই জন্য আপনাদের প্রতি আমার একটা শ্রদ্ধা যে আপনারা সবসময় একটা কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে আছেন। এই জন্য বহুত কষ্ট করে, তাই না? এই যে অফিস ছিল আজকে অনেকের, রাত্রে 9টায় ফ্যামিলিকে সময় দেওয়ার কথা, বাচ্চাদের সময় দেওয়ার কথা, এটা না করে এখন করতেছেন, বহুত সংগ্রামের জিনিসপত্র। তারপরে আমরা বলবো যে যতটুকু আমরা সময় দিচ্ছি এখানে যতক্ষণ ক্লাস চলবে এইটা একটু মানিয়ে করার জন্য। ক্লিয়ার? Clear, sir. আচ্ছা, ঠিক আছে। আমরা সাধারণত কোনো ধরনের হোমওয়ার্ক খুব কম দেই, দুই একটা যদি ক্রিটিক্যাল ইস্যু না থাকে আমরা সাধারণত দেই না আর কি। তো মোটামুটি ক্লাসে যতক্ষণ সময় বসবো আপনারা আপনাদের যে কোনো কোয়েশ্চেন কোনোটাই ডাম না, হ্যাঁ, যে কোনো কোয়েরি মনে আসবে, বুঝতে পারছি না বা যে কোনো, এটা চেষ্টা করবেন ক্লাসে সলভ করে যাওয়ার জন্য, ঠিক আছে? আরেকটা জিনিস, যখনই মনে হবে যে আমার কোম্পানিতে এই কাজটা হয় আমি একটু শেয়ার করি, তাইলে আমাদের সবার নলেজটা কি হয়, আপনার ইমপ্রুভ হয়। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. শেয়ারিংটা রাখবেন, শেয়ারিংটা রাখলে সবাই আপনাকে চিনলো, জানলো, তার কোনো প্রবলেম থাকলে সেইটাও আমরা জানতে পারলাম। আচ্ছা, তাইলে আমরা একটু পড়াশোনা শুরু করি, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আর কি। ঠিক আছে স্যার। ঠিক আছে? Yes, sir. Yes, sir. জি স্যার, আমাদের কি কোর্স কারিকুলামটা আমরা মানে আগে পেতে পারি, যে আমরা কি কি জিনিস শিখবো এখানে? আর একটা হচ্ছে যে আমাদের কি কোনো রেফারেন্স বুক আপনি আমাদেরকে দিবেন, নাকি কোনো রকমের কোনো হ্যান্ড আউট, মানে আচ্ছা, আমাদের
কারিকুলামের বিষয় বা অ্যাডমিন বিষয়গুলো আমাদের দেখে থাকে মনির। হ্যাঁ, আচ্ছা আমি কোর্সটা করাই, কোর্স রিলেটেড যা ডকুমেন্টস দরকার হবে সেটা আমি প্রোভাইড, মানে যেদিন যেটা ক্লাস থাকবে সেটা জি। প্রোভাইড করি, এবং বইটাও বাজারেও আপনার প্রিন্ট আউটে অ্যাভেলেবেল আছে। আমি চাইলে আপনার মনির আপনাকে সফট কপিটাও দিয়ে দিবে আর কি। এটা হচ্ছে আমার পাওয়ার পয়েন্টেই লেখা আছে যে চোপড়া এন্ড ম্যান্ডেল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট 6th এডিশন বা 7th এডিশন বাজারে আছে এখন, যেটা আপনার সুবিধা হয় ইউ ক্যান পারচেজ। ঠিক আছে, আচ্ছা তার নামটা কি বললেন এটা? দেখাচ্ছি আমি স্ক্রিন শেয়ার করছি, ও, ও, দেখা যাচ্ছে? জি জি, আন্ডারস্ট্যান্ডিং দ্য জি, স্যার। সাপ্লাই চেইন। জি, চোপড়া এন্ড ম্যান্ডেল আন্ডারস্ট্যান্ডিং সাপ্লাই চেইন, বইয়ের নাম হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, চোপড়া এন্ড ম্যান্ডেল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আমরা 6th এডিশনের স্লাইড ইউজ করছি, বাজারে এখন 7th এডিশনটা অ্যাভেলেবল আছে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা প্রথমে আসি আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতে কি বুঝি। তো আগেই বলছি দ্যার ইজ এ টোটাল ডিবেট, অনেক আমাদের মধ্যে কনসেপচুয়ালি একটু মাথা নাড়া দেয়, স্পেশালি যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে আছে তাদের মধ্যে খুবই কনফিউশনটা কাজ করে। তো আমরা এখান থেকে আজকে এই জিনিসটা ক্লিয়ার হতে চাই, যেমন all stages involved, all stages involved directly or indirectly in fulfilling a customer order। যে একটা কাস্টমার অর্ডার ফুলফিল করার জন্য যা কাজ করতে হয়, যত স্টেজেস আছে, সব স্টেজ কিসের আন্ডারে আসে? সাপ্লাই চেইন আন্ডারে চলে আসে। ঠিক আছে, এখানে কারা কারা তাহলে ইনক্লুড থাকে? ম্যানুফ্যাকচারার্স, সাপ্লায়ার্স, ট্রান্সপোর্টার্স, ওয়্যারহাউস, রিটেইলার্স, কাস্টমার্স, সবাই ইনভলভড। এখন আপনি বলতে পারেন তাহলে তো বিজনেসটাই সাপ্লাই চেইনের বিজনেস। হ্যাঁ, তো বিজনেসে আরো পার্ট আছে, ফাইন্যান্স, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার প্রকিউরমেন্ট, এই জিনিসগুলা, আপনার অ্যাকাউন্টস, অনেক পার্ট আছে। বাট এর মধ্যে আমার যে কাজটুকু কাস্টমারের অর্ডারটা ফুলফিল করতে জরুরি, এই টোটাল যত স্টেজেস গুলো আছে, যারা যারা পার্টিসিপেন্টস আছে তাদেরকে সবাইকে ইনভলভ করে হচ্ছে সাপ্লাই চেইন। আমি এটাকে আলাদা কোনো ডিসিপ্লিন বলি না, ইটস এ নেটওয়ার্ক বলতে পারেন, যে প্রত্যেকে একটা চেইন বা ওয়েবের মতো কাজ করে। তো এটা করতে গেলে উইদিন কোম্পানি আপনার কি করতে হয়, যে আপনার বিভিন্ন কোম্পানির ডিপার্টমেন্টস গুলা কাজ করে, যেমন আপনার অপারেশনস কাজ করে, মার্কেটিং কাজ করে, তাই না, ডিস্ট্রিবিউশন, ফাইন্যান্স, কাস্টমার সার্ভিস। এর সাথে আপনার কি থাকবে? আউটসাইড অফ দ্য কোম্পানি আছে আপনার সাপ্লায়ার, দেন ইউ হ্যাভ ট্রান্সপোর্টেশন, আপনার কোম্পানিজ, তারপর হচ্ছে ওয়্যারহাউস, যারা প্রফেশনালি ওয়্যারহাউস মেনটেন করে, তাই না, তারপর রিটেলার, ডিস্ট্রিবিউটর, এন্ড দেন ইউর কাস্টমার্স। তাইলে এই টোটালটা একটা যদি নেটওয়ার্ক হিসেবে চিন্তা করেন, তাহলে এই জন্য আমরা এটা কি বলছি? সাপ্লাই চেইন। বুঝে গেছে? তো আমি কি কনসেপচুয়াল মানে ব্যাপারটা কি বুঝাইতে পারছি কিনা? জি আচ্ছা, তো এই জন্য আমরা এটাকে কি বলি? সাপ্লাই নেটওয়ার্ক বা সাপ্লাই ওয়েব বলে থাকি। সাপ্লাই নেটওয়ার্ক বা সাপ্লাই ওয়েব, চেইনও বলি, সাপ্লাই নেটওয়ার্কও বলি, বা সাপ্লাই ওয়েবও বলে থাকি। তাহলে এর ইন্টিগ্রাল পার্ট কাটা, ইন্টিগ্রাল কাজ হচ্ছে সবকিছু রিভলভিং অ্যারাউন্ড ইউর কাস্টমার, সবকিছু কাদা রিভলভিং অ্যারাউন্ড ইউর কাস্টমার। এখন কাস্টমার কি চায়, তার অর্ডারটা ফুলফিল করতে হলে আমার কি কি করা দরকার? তাহলে কি করা দরকার? ইনক্লুডস মুভমেন্ট অফ গুডস, তাই না, ট্রান্সপোর্টেশন দরকার আছে, প্রোডাকশন দরকার আছে, ডিস্ট্রিবিউশন দরকার আছে, ইনফরমেশনের ফ্লো দরকার আছে, ফান্ডের ফ্লো দরকার আছে, তাই না? তাইলে এখানে কি কি ফ্লোটা হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে? আমরা যদি একটা ধরেন নেটওয়ার্ক হলে এখানে অবশ্যই কিছু না কিছু ফ্লো করে। ফ্লোটা হচ্ছে কিসের? আপনার ইনফরমেশন ফ্লো করে, ম্যাটেরিয়াল ফ্লো করে, আরেকটা কি করে? ফান্ডের ফ্লো। এই তিনটা ফ্লো আপনার কোথায় থাকে? সাপ্লাই চেইনের ওয়েবে বা সাপ্লাই চেইনের নেটওয়ার্কে থাকে। ক্লিয়ার? কি কি ফ্লো আমরা পাচ্ছি? ইনফরমেশন, প্রোডাক্ট এন্ড ফান্ড। ফান্ড। আরেকটা কি? ফান্ড। ঠিক আছে, ইনফরমেশন, প্রোডাক্ট এন্ড ফান্ড, এই কয়েকটা জিনিস আপনার নেটওয়ার্কে কি করে থাকে? ফ্লো করে থাকে। তাইলে সাপ্লাই চেইন স্টেজেস গুলা বা পার্টনাররা কারা আছে? যেমন কাস্টমার প্রথম স্টেজ, তারপরে রিটেইলার, ওয়্যারহাউস, তারপরে ডিস্ট্রিবিউটর, ম্যানুফ্যাকচারার, কম্পোনেন্ট সাপ্লায়ার, এরা থাকে আর কি।
আচ্ছা, তাইলে মনে হয় আমরা বুঝতে পারছি। তার মানে একটা উদাহরণ যদি আমরা দেই এইভাবে, যেমন আমরা যদি ওয়ালমার্টের সাপ্লাই চেইনটা একটু চিন্তা করি, ওয়ালমার্টের অনেক প্রোডাক্ট ডিফারেন্ট সাপ্লাই চেইন তারা মেনটেন করে, কিন্তু পিএনজিটা যদি আমরা একটু ধরি, পিএনজিটা হচ্ছে আপনার ওরা হচ্ছে ডিটারজেন্টের সাপ্লাই চেইন, বা আপনার ডিটারজেন্ট লিকুইড ডিটারজেন্ট হতে পারে, এদের সাপ্লাই চেইনটা যদি আমরা একটু চিন্তা করি, এটা পিএনজির একটা কাস্টমার যখন আপনার ওয়ালমার্টের স্টোরে অর্ডারের জন্য আসে বা প্রোডাক্ট কেনার জন্য স্টোরে আসে, স্টোর থেকে তারা কোথায় যায়, স্টোরগুলো ফুলফিল করে হচ্ছে আপনার ওয়ালমার্টের আপনার ডিসি থেকে, তাই না? তো ডিসি তো আমরা বুঝি ডিস্ট্রিবিউশন সেন্টার, সেই সেন্টারে আবার মালগুলা কে পৌঁছায়, পিএনজি পৌঁছায়। তো পিএনজি মালগুলা কি তার নিজস্ব কেমিক্যাল ম্যানুফ্যাকচার আছে এবং তার প্লাস্টিক প্রডিউসার আছে, তারা পিএনজির অপারেশনসে আসে, তারপর তারা প্যাকেজিং করে ডিসিতে পাঠায়। এখন প্যাকেজিং করার জন্য অনেক বড় মাল, তাহলে আপনার কি দরকার, এগুলো প্যালেটে দেওয়া হয়, তাই না? টিম্বার প্যালেট। আপনারা দেখবেন যে যারা ইম্পোর্ট এক্সপোর্টে আনছেন বড় বড় জিনিসপত্র সব কাঠের বক্সে আসে, তাই না? দেখছেন যে এগুলোকে আমরা প্যালেট বলি। তো প্যালেটে হচ্ছে কি টিম্বার কোম্পানি, পেপার ম্যানুফ্যাকচারার, কি প্র্যাকটিভ কর্পোরেশন, এটা হচ্ছে যে কর্পোরেশন থেকে পিএনজি সাপ্লাই নেয় আর কি, তাদের থেকে আসে প্যালেট, তারপরে হচ্ছে প্যাকেজিং সব হইলে হওয়ার পর তারা ওয়ালমার্টের ডিসিতে দিচ্ছে, ডিসি দিচ্ছে স্টোরে, সেটা যাচ্ছে হচ্ছে কাস্টমার। আমরা এখানে টোটাল একটা দেখেন ডিটারজেন্টের আমরা কি বললাম, একটা সাপ্লাইয়ের নেটওয়ার্কটা দেখার চেষ্টা করলাম। তাই আপনিও আপনার কোম্পানির জন্য পারেন কিনা এটা করতে, যারা আছেন ইনভলভ, এই ভিজিবিলিটিটা কি আপনাদের আছে যে যে এন্ডে কাজ করেন? Sir, actually, I am very much lucky that actually the last 14 years I am handling Walmart buyer, Walmart Canada in my company. Actually, they have two kinds of store. One is the main store, one is the distribution center, and we are shipping the goods, the two slide, like PO. They have created the PO, the two kinds of PO. One is the type 42, one is type 43 is called their language. So type 43, the goods go to directly store. What is the, I mean, the sales center, and PO type 42 going to DC. আচ্ছা, So my question is, which goods, I mean, যে গুডসটা ওদের সরাসরি স্টোরে যাচ্ছে মানে সেল সেন্টারে, আর আরেকটা গুডস যাচ্ছে ডিসিতে, ডিস্ট্রিবিউশন সেন্টারে। তো এখন আমরা যেটা সাপ্লাই চেইনের আওতায় আসছে এখানে ডিসি পর্যন্ত, তাহলে ডিসি থেকে এরপরে কিন্তু আবার ওরা ডিসি থেকে স্টোরে নিচ্ছে কিন্তু, রাইট? তো সরাসরি যেটা স্টোরে যাচ্ছে সেটা সাপ্লাই চেইনের কোন এরিয়াতে আসবে, আর ডিসি থেকে যেটা যাচ্ছে সেটা তো এখানে দেখালেন যে মানে এটাকে একটু বলবেন স্যার? আচ্ছা, প্রোডাক্টের নেচারটা এখানে খুবই ইম্পর্টেন্ট। আমরা বেসিক্যালি আমরা তো অ্যাপারেল আইটেম মানে গার্মেন্টস টাইপের আমরা শিপ, জি গার্মেন্টস। জি, এখন প্রোডাক্টের আইটেমটা যদি হয় এরকম যে সিজনাল, বাট আপনি জানি না যদি ওভেন হয় তাইলে হচ্ছে, এবং ওটার কোয়ান্টিটি ডিপেন্ডস করে, ধরেন একটা নিশ মার্কেটের জন্য তারা করে, তাইলে ওইটা ডিসিতে না রেখে হয়তো ডাইরেক্ট স্টোরে দিয়ে দিচ্ছে, হয়তো যেই পরিমাণ প্রোডাকশন ক্যাপাসিটি আপনার বা সেলের ফোরকাস্টিং করছে ওইটা আসলে ডিসিতে নেওয়ার দরকার নেই, তারা স্টোরে রেখে সেল করে ফেলতে পারে। এটা একটা হতে পারে। আর একটা আইটেম হতে পারে যে এমন লার্জ কোয়ান্টিটিতে স্লো আইটেম, এটা আস্তে আস্তে পুরো সিজন ধরে বিক্রি হবে, তাইলে এটা কি করতেছে ডিসিতে নিয়ে রাখতেছে, আস্তে আস্তে ডিসি থেকে আপনার পুরা আপনার একটা ডিসির আন্ডারে অনেকগুলো স্টোর থাকে, তো সেই স্টোর গুলাতে তারা সাধারণত সেল করতে পারে। আমি কি বুঝাতে পারলাম কিনা? হ্যাঁ স্যার, ইয়েস এক্স্যাক্টলি। হ্যাঁ, আপনি তাহলে আপনারা কোনটা করেন, ডিসিতে কোন প্রোডাক্টটা দিচ্ছেন? না, আমাদের সেম প্রোডাক্ট দুই জায়গায় যাচ্ছে, ডিসিতেও যাচ্ছে আর মেইন স্টোরেও যাচ্ছে। আচ্ছা, এটা হয় এটা ওরা অনেকটা রিপ্লেনিশমেন্ট প্রোডাক্ট, যেটা ডিসিতে থাকে এটা হচ্ছে রিপ্লেনিশমেন্ট হিসেবে দেখে সামহাউ। যখন মেইন স্টোরের প্রোডাক্ট যখন র‍্যাক থেকে শেষ হতে থাকবে তখন ওরা ডিসি থেকে গুডস নিতে থাকবে স্টোরে। এই জন্য ডিসিতে এটা ওয়্যার হাউসে বলা যায়, ডিসিতে যে গুডসটা রাখে ওটা মেইন স্টোরের জন্য স্টকটা থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে ওই প্রথম চালানে কিছু অংশ যেটা ডিসি থেকে নিত আপনাদের
ডিসি তে না পৌঁছে ডাইরেক্ট স্টোরে দিচ্ছে। যে ডাইরেক্ট স্টোরে যাচ্ছে, ফার্স্ট যে কোয়ান্টিটি যাচ্ছে। সুন্দর সুন্দর কথা। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরপরে আর কেউ বলতে পারেন? স্যার আমি সাইফুর স্যার, আমার কোম্পানিতেও আপনি যেভাবে দেখালেন এভাবে আমরা এটা আসলে এখন ফলো করি। আমাদের স্যার ম্যানুফ্যাকচার হওয়ার পরে আমরা স্যার মালগুলো আমরা ওইখান থেকে আমরা ডিসিতে নিয়ে নিই, আমাদের সেন্ট্রাল ওয়্যারহাউসে নিয়ে নেই আমরা স্যার। আমরা যেটা করেছি, আমরা সেন্ট্রাল ওয়্যারহাউস থেকে জি সরাসরি আমাদের পার্টনার পয়েন্ট এবং আমাদের নিজস্ব যে আউটলেট গুলো আছে সেখানে আমরা দিয়ে দিই। আচ্ছা এবং ওইখান থেকে স্যার আপনার তারপরে যখন ওই যে আমার ওই সেন্টার গুলো যখন তারা সেল করে তখন তারা ওইখান থেকে তাদের কাস্টমার এন্ডে দিয়ে দেয়। এবং কখনো কখনো স্যার আমরা নিজেরাও সরাসরি আমাদের ডিসি থেকে কাস্টমারের বেতন দিয়ে আচ্ছা এই প্রসেসটাই স্যার এখানে আমরা অনুসরণ করি আর কি ফেয়ার গ্রুপে। এসিপির মাধ্যমে কাজগুলো করা হয়, আমরা এইভাবে স্যার অনুসরণ করি। আচ্ছা, আপনাদের যে আপনারা কি লোকাল সাপ্লাই তো নেন না, বাইরে থেকে সব ইম্পোর্ট করেন নাকি? আমরা বাইরে থেকেও স্যার আমাদের কিছু ইম্পোর্ট হয়, বাইরে থেকেও কিছু ইম্পোর্ট হয়, আর আমাদের যে লোকালি যেটা ম্যানুফ্যাকচারিং হয় আমাদের ফ্যাক্টরিতে জি সেগুলো স্যার আমাদের ওই যে ম্যানুফ্যাকচার হওয়ার পরে সেগুলো স্যার আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের সেন্ট্রাল ওয়্যারহাউসে আমরা ট্রান্সফার করে নিয়ে নিই আচ্ছা আমাদের ইয়েগুলো প্রোডাক্ট গুলো আর কি। হুম এখানে স্যার অনেকগুলো ইস্যুজ আছে, যেমন ভ্যাট ইস্যু আছে। ভ্যাট ইস্যুর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেকগুলো কাজ আমরা ফ্যাক্টরি থেকে ভ্যাট আপনার স্যার ডিডাকশন পাওয়ার জন্য আমরা ডাইরেক্টলি স্যার কাস্টমার এন্ডেও দিয়ে দিই। আচ্ছা এটাও আমরা করি স্যার, যখন যেটা ডিমান্ড হয় সেগুলো আমরা করি আর কি স্যার। আপনি যেভাবে বললেন এর অনেকটাই স্যার আমরা করি আর কি। আলহামদুলিল্লাহ। জি স্যার। গেল ফেয়ার গ্রুপ, এরপরে আর কি কেউ ইনপুট দিবেন? স্যার আমি তো বললাম যে আমরা ডিস্ট্রিবিউশন কোম্পানি, তো আমাদের এখান থেকে স্যার দুই ধরনের ইম্পোর্ট হয়। একটা হচ্ছে আমরা নিজেরা ইম্পোর্ট করি, আর একটা কাস্টমার ডিরেক্ট ইম্পোর্ট করে। আচ্ছা লাইক ম্যানুফ্যাকচার যদি হয় চায়না, সো চায়না তাদের প্রোডাকশন ইউনিট থেকে দেখা যাচ্ছে চায়না সিপোর্টে তারা দিয়ে দিল, সিপোর্ট থেকে চিটাগং পোর্টে আসলো, দেন চিটাগং পোর্ট থেকে যেটা আমরা ইম্পোর্ট করছি সেটা আমাদের ওয়্যারহাউসে আসছে, আর যেটা কাস্টমার ইম্পোর্ট করছে সেটা কাস্টমাররা ক্লিয়ার করে তাদের কাছে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা দেন আমরা যদি কাস্টমারকে আমাদের লোকাল স্টক থেকে দিতে চাই তাহলে আমরা তাদের কাছ থেকে পিও নিয়ে আমাদের ওয়্যারহাউস থেকে কাস্টমারের কাছে দিয়ে দিচ্ছি। কি প্রোডাক্ট customer- আনেন আপনারা? স্যার সিম্পলি ধরেন পেন তৈরি করার একটা প্রোডাক্ট, আচ্ছা অথবা ঠিক কোনো একটা ফুড আইটেম, হুম, ফার্মাসিউটিক্যাল এপিআই, যে কোনো কিছুই হতে পারে। আচ্ছা আচ্ছা আমরা বোথ সিস্টেমে কাজ করি। একটা হচ্ছে কমিশন বেস, ডিরেক্ট কাস্টমার ইম্পোর্ট করছে, হুম কাস্টমারই সাপ্লাইকে এলসি দিচ্ছে, তারাই সবকিছু প্রসেস করছে, আমরা জাস্ট মিডলম্যান হিসেবে কমিউনিকেশন করছি। আর একটা যেটা আমরা ইম্পোর্ট করছি কাস্টমারের জন্য, সেটা আমরা ইম্পোর্ট করে আমাদের ওয়্যারহাউসে নিচ্ছি, সেখান থেকে কাস্টমারকে দিচ্ছি। আচ্ছা সুন্দর। ঠিক আছে, তাইলে আমরা মোটামুটি এখন এইরকম একটা নেটওয়ার্ক তো আমরা তৈরি করতে পারবো হাতে কলমে নাকি? জি স্যার। ঠিক আছে। এবং এখানে দেখেন প্রত্যেকটা কোম্পানির নামও কিন্তু দেয়া আছে। এখন আপনার লোকাল সোর্স যাদের কাছে করেন, এরকম সাপ্লায়ারদের যদি একটা নেটওয়ার্ক আপনি তৈরি করে ফেলতে পারেন তাহলে টোটাল জিনিসটা আপনার কাছে ভিজিবল। রাইট। কথাটা বুঝতে পারছে? জি এবং স্যার। কোনো কোনো কোম্পানির জন্য এটা খুব ভ্যালুয়েবল একটা নেটওয়ার্ক। কার জন্য? কার জন্য নেটওয়ার্ক হবে খুব ভ্যালুয়েবল নেটওয়ার্ক? সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, রিটেইলার, কাস্টমার। It's 10 o'clock. আপনার কম্পিটিটরের জন্য একটা ভালো নেটওয়ার্ক হবে না, যে আপনি কার কাছ থেকে আপনার প্রকিউরমেন্ট গুলা করতেছেন, কারা আপনার সাপ্লায়ার আর কারা আপনার কাস্টমার, সেই লিস্টটা তো খুব ইম্পর্টেন্ট। আপনার ট্রেড সিক্রেট না? জি বুঝা গেছে কথা? আমরা একজন এক্সপিরিয়েন্স এমপ্লয়ি এই কারণেই চাই যে তার কাছে এই নলেজ গুলো আছে, কারা কাস্টমার কারা সাপ্লায়ার। আপনি দেখবেন যে একটা ব্যাংকের লোকাল ব্রাঞ্চের ম্যানেজার যখন অন্য ব্রাঞ্চে চলে যায় তখন বিশাল একটা সমস্যা দেখা দেয়, কারণ তার নিজস্ব কিছু কাস্টমার আছে, যে কাস্টমাররা তার জন্য কি ইম্পর্টেন্ট। তো এই সমস্যাগুলো, তো কোম্পানি যখন কোনো সেলস বা মার্কেটিং এ যারা কাজ করে তাদের কাছে টোটাল কাস্টমারের আপনার লিস্টটা থাকে, কার আপনার কি পারচেজ, কার নলেজটা কেমন, কিরকম বিহেভ করে, তারা যখন চলে যায় ইম্পর্টেন্ট। তো তার কাছে যদি পুরো কোম্পানির এরকম কিছু নেটওয়ার্ক থাকে, বিপদ না সমস্যা। কি বুঝাতে পারতেছে? জি স্যার, বুঝতে পারছি। এখন আপনার কাছে যদি এরকম কোনো নেটওয়ার্ক থাকে
তাহলে কোম্পানি আপনাকে কি বলবে যে ভাই আপনাকে রাইখা দিলাম কারণ আপনার কাছে কি আছে, আমাদের ট্রেড সিক্রেট আছে। কি আছে? ট্রেড সিক্রেট আছে, আপনাকে সহজে বিদায় দিতে পারবে না। আচ্ছা, তারপরে তাহলে অবজেক্টিভ অফ সাপ্লাই চেইন কি, যে আমার ওভারঅল কি জেনারেট করা, ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু। হ্যাঁ, ভ্যালুটা কি, যে কাস্টমার থেকে আমি যেই প্রাইসটা পাচ্ছি এবং টোটাল সাপ্লাই চেইনের যে কস্টটা, সেটার যে ডিফারেন্স, সেটাকে আমরা বলতেছি সাপ্লাই চেইন ভ্যালু বা সাপ্লাই চেইন সারপ্লাস। আমরা কখনোই বলতেছি না কোম্পানি সারপ্লাস, কখনোই বলতেছি না সাপ্লায়ার সারপ্লাস। উই আর জাস্ট টেলিং যে এইটা কার সারপ্লাস হবে, সাপ্লাই চেইন সারপ্লাস, সাপ্লাই চেইন সারপ্লাস। সাপ্লাই চেইনের সারপ্লাসটা কি আছে, ওই যে সাপ্লায়ার থেকে আপনি একদম ডিস্ট্রিবিউটর এন্ড পর্যন্ত যারা আছে সবাই আপনার খরচ তৈরি করবে, আর একমাত্র আপনি টাকা পাবেন কার থেকে, কাস্টমার। কাস্টমারের কিন্তু আপনাকে শুধু টাকা দিচ্ছে। তাহলে কাস্টমার কাছ থেকে টাকা পাওয়ার পর বাকি যত স্টেজ আছে সবারটা কি হবে, আপনার ডিডাক্টেড হবে। হওয়ার পরে আপনি কি করবেন, ওইখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। ক্যালকুলেশন করবে স্যার। তাইলে আমার স্টেজের মধ্যে যেহেতু সবারই লক্ষ্য হচ্ছে কাস্টমারের পকেটের টাকা, তাহলে আমাদের মধ্যে কি থাকা উচিত, একটা কোঅর্ডিনেশন থাকা উচিত না, নাকি সবাই লোকাল অপটিমাইজেশনে কাজ করবে? এটা কোঅর্ডিনেশন, কারণ সবারই তো লক্ষ্য একটাই, সবার লক্ষ্য এখানে কাস্টমারের পকেটের টাকা। তো সেই ক্ষেত্রে আমার একটা যদি প্রপার কোঅর্ডিনেশন থাকে, সাপ্লাই চেইনটা যদি একটা সিঙ্কের মাধ্যমে কাজ করে, সিঙ্ক তো আমরা বুঝি SYNC, সিঙ্ক্রোনাইজেশনের মাধ্যমে কাজ করে, তাইলে কি হবে, আপনার সাপ্লাই চেইনের কস্টিংটা কমে যাবে, কাস্টমার থেকে যে অ্যামাউন্টটা পাচ্ছেন সেই অ্যামাউন্টটা আপনার প্রফিটের মার্জিনটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। প্রফিট বাড়াইতে পারে কিভাবে, ইদার আপনি কাস্টমার কাছে সেম কস্টে কাস্টমার এন্ডের থেকে আপনার প্রাইসিং বা কস্ট প্রাইস বাড়ায় আপনার প্রফিট বাড়াইতে পারেন, তাই কি না? অথবা কি করা যায়, যে আপনার প্রাইস ঠিক আছে, আপনার কস্টিং কমাবেন। আরেকটা হচ্ছে প্রাইসও বাড়াইলাম, কস্টিংও কমাইলাম। কোনটা আমাদের মার্কেটের জন্য অ্যাপ্লিকেবল? প্রাইস ঠিক রেখে কস্টিং কমানো। কোনটা অ্যাপ্লিকেবল? স্যার প্রাইসটা ঠিক রেখে যদি কস্টিংটা কমানো হয়, মানে আপনার প্রকিউর করতেই যদি আপনি কম করতে পারেন, কস্ট কমাতে পারেন, সেটা বেটার। কাস্টমারের উপর বার্ডেনটা পড়লো না। বাড়ানো হচ্ছে আপনার মার্কেট শেয়ারটা খুব দ্রুত বেড়ে যাচ্ছে না, কারণ কম্পিটিটর প্রাইসিং কিন্তু আমরা সাধারণত কম্পিটিটর যে প্রাইস করে তার অ্যাপ্রক্সিমেট প্রাইসিং কিন্তু আমরা করে থাকি। জি, তো সেই ক্ষেত্রে যদি আপনার কস্টিংটা কমে যায়, অটোমেটিক কি হবে, আপনার মার্জিন বেড়ে যাবে। আপনি কম্পিটিশন আগে যাবেন না। যে কোনো সময় আপনি যদি এই বলে ডাম্পিং করার চেষ্টা করি, আপনার প্রফিট বেড়ে যাচ্ছে না, মানে ওই কাস্টমাররা তো নাই, সরি কম্পিটিটর তো নাই। আপনি বুঝাইতে পারতেছেন না? স্যার বেসিক্যালি এখানে প্রফিটের বড় একটা জায়গা হচ্ছে যেটা আমরা বলি সচরাচর, মেক ইউর প্রফিট অর মেক ইউর প্রফিট ডিউরিং নেগোসিয়েশন। অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে যে আমরা যখন আমার সাপ্লায়ার থেকে আমি কিনবো, আমি তখনই নেগোশিয়েট করে ওখানেই কি করব, প্রফিটটা আমি মাথায় রাখবো। লাইক ধরুন আমি একটা প্রোডাক্ট হয়তো লাইক কোম্পানি এ হয়তো সে 3 টাকায় কিনলো, 3 টাকা কিনে সে 3.5 টাকায় বিক্রি করছে, সে 50 পয়সা লাভ করছে এখানে। আর সাপ্লায়ার বি, আমি বায়ার বি যদি তার সাপ্লায়ার থেকে যদি সে 50 পয়সা কমে কিনতে পারে, তাহলে সে মার্কেটে ওটা দিতে পারবে 3 টাকায়। তার মানে তার প্রোডাক্টটা সেল হবে বেশি। কিন্তু এর আগের জন কিন্তু কেনার সময় উনি 3 টাকা কিনেছে, এখন আর উনি 3 টাকা সেল করতে পারবেন না। তো আমরা কোনো প্রোডাক্ট কেনার সময় যদি আমরা নেগোসিয়েশন পাওয়ারটা খাটিয়ে আমরা কমে কিনতে পারি, তাহলে আমাদের সেলসটা ভালো হবে, প্রফিটটা আমাদের কন্টিনিউ থাকবে। এটা স্যার আমার একটু আন্ডারস্ট্যান্ডিং। জি জি, এখানে একটা কথা আছে, কিনতেই প্রফিট। কেনার সময় যদি প্রফিট করে ফেলানো যায়, তো ভালো সেটা বিজনেসম্যানরা এই কথা বলে যে কেনার সময় প্রফিট করতে হবে। জি। আর একটা বিষয় স্যার, এখানে আরেকটা বিষয় একটু চিন্তা করতে হয়, লাইক রাইট সোর্সিং এর একটা বিষয়, যেটা সবাই বললো যে আমার আউটপুট ফিক্সড, আমার আউটপুটটা ফিক্সড আছে, বাট
ইনপুটের যে কস্টটা সেটা আমাকে যেভাবে হোক কমাতে হবে। লাইক আপনি যদি হুম। রাইট সোর্স করেন তাহলে সেটা আপনি করতে পারেন। এরপরে যেই আসছে ম্যানুফ্যাকচারিং কস্ট, সেই ম্যানুফ্যাকচারিং কস্টটার মধ্যে আপনি অ্যানালাইসিস করে কিভাবে ম্যানুফ্যাকচারিং কস্টটা কমানো যায়। শুধু হুম। রাইট সোর্স করলেই সেটা হয় না, এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট, ওয়্যার হাউজের কস্ট অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হয়। ইভেন রাইট। আমরা যখন সোর্সিংটা করি তখন আমাদের লিড টাইমটাও ক্যালকুলেশন করতে হয়। সঠিক সময় যদি আমরা রিঅর্ডার পয়েন্টটা ক্যালকুলেশন না করে অর্ডার করি তাহলে হুম। অনেক সময় হয়তো কাঁচামালের অভাবে অথবা আমাদের প্রোডাক্টের অভাবে হয়তো আমাদের ফ্যাক্টরি বন্ধ থাকতে পারে। এইটা একটা বিষয়। রাইট। আমি যদি একটা উদাহরণ দেই, আমি নাভানাতে ছিলাম, নাভানা ইঞ্জিনিয়ারিং এ ছিলাম। তো জি। ওরা কিছুদিন ছিলাম 5-6 মাস। তো আমি যেটা দেখেছি যে নাভানার মার্কেট কম্পিটিটর হলো আরএফএল পাইপ ফিটিং, আর নাভানা ইঞ্জিনিয়ারিং ওরাও পাইপ ফিটিং নিয়ে কাজ করে। নাভানা যেটা করে, নাভানা বিদেশ থেকে ইম্পোর্ট করতে পারতেছে না বিভিন্ন ওদের ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে। টোটাল বলা চলে যে নাভানা ইঞ্জিনিয়ারিং এর কোনো ইম্পোর্ট নাই বর্তমানে। কিন্তু আরএফএল কি করতেছে, আরএফএল টোটাল জিনিসটাই মনে হয় যে ওদের র মেটেরিয়াল যেগুলো সেগুলো বাইরে থেকে ইম্পোর্ট করতেছে। আর নাভানা ডিপেন্ড করতেছে হচ্ছে যে লোকাল যে মার্কেট গুলো, যার কারণে দেখা যায় সিমিলার টাইপ পাইপের ক্ষেত্রে নাভানার কস্টিং অনেক হাই হচ্ছে, কিন্তু আরএফএল সিমিলার ক্ষেত্রে অনেক লো প্রাইসে দিতে পারছে। আলটিমেটলি কাস্টমাররা কিন্তু স্যার লো প্রাইসের প্রতি চিন্তা ভাবনা করে। তারা যতই বলে যে কোয়ালিটি ভালো, দিন শেষে বাংলাদেশের যে মার্কেটে কিন্তু লো কস্ট স্ট্র্যাটেজিটাই ম্যাক্সিমাম মানুষ ফলো করে। জি। তো এই জন্য আমাদেরকে আউটপুট যদি আমরা বাড়াতে না পারি, ফর এক্সাম্পল আমাদের আউটপুট 200 মেট্রিক টন, আমরা তো আউটপুট চাইলেও বাড়াতে পারবো না কোম্পানির প্রফিটের জন্য, এটা ফিক্সড, মেশিন ফিক্সড। কিন্তু এই মেশিনটা অপারেশনের যে কস্ট, লাইক কাঁচামাল, ম্যান, ম্যাটেরিয়াল, টোটাল জিনিসটাকে টোটাল জিনিসটাকে আমাদেরকে সিনক্রোনাইজ করতে হবে স্যার, আমার মনে হচ্ছে এটা। গুড। তো দুইজনেই খুব সুন্দর কথা বলছেন। ফান্ডামেন্টাল ইস্যুতে হচ্ছে কেনার সময় বিজনেস করতে হবে। আর এখনকার দিনে সাপ্লাই চেইনের কনসেপ্টটা হচ্ছে আমাদের মার্কেট তো আস্তে আস্তে কম্পিটিটিভ হচ্ছে। তো আমরা যতদিন অপরচুনিস্টিক মার্কেটে ছিলাম তখন আমাদের কেনাটাই বিজনেস করাটা খুব ইম্পর্টেন্ট। খুব কম দামে সোর্স করতে পারলে আমি হয়তো কম্পিটিশনে একটু আগে থাকলাম। বাট সাপ্লাই চেইনের কনসেপ্ট ও বলতেছে যে হ্যাঁ, সোর্সিং আমার একটা পার্ট, বাট আই হ্যাভ স্টিল 5 আদার পার্টস। আরো 5 জায়গায় আমি আমার কি করতে পারি, কস্ট কমায় আনতে পারি। হ্যাঁ, তো এক জায়গায় আমি হয়তো আপনি পারলেন অথবা পারলেন না, তারপরেও হতাশার কারণে আমার আরো কয়টা উইং আছে, আরো 5টা উইং আছে যেখানে আমি কি করতে পারি, কস্ট কমায় আনতে পারি। ক্লিয়ার কিনা? তাহলে ফান্ডামেন্টাল আইডিয়াটাও কারেক্ট যে এইটা আমাদের মাথায় রাখতে হবে যারা স্পেশালি ট্রেডিং এ বা ম্যানুফ্যাকচারিং এ আছেন, যে সোর্সিং এর সময় আমার ফার্স্ট টার্গেটটা থাকবে ওইখানে আমার হিট করা, যে যত কম প্রাইসে আমি আমার গুডসটা নিয়ে আসতে পারি। আর সেকেন্ড হচ্ছে যে হ্যাঁ নিয়ে আসলাম, তারপরেও আমার লক্ষ্য থাকবে আরো 5 জায়গায় যদি আমি কস্টিংটা কমাতে পারি। যদি ওইখানে না পারি, আমার আরো 5টা অংশ আছে। ক্লিয়ার? ওকে। তাহলে ইফেক্টিভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা কি? ইফেক্টিভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা হচ্ছে ইজ দ্য ম্যানেজমেন্ট অফ সাপ্লাই চেইন অ্যাসেটস। সাপ্লাই চেইন কি বলছে এটা? অ্যাসেটস, প্রোডাক্ট, ইনফরমেশন এন্ড ফান্ড ফ্লোস টু গ্রো টোটাল সাপ্লাই চেইন সারপ্লাস, সো দ্যাট আমার যে সাপ্লাই চেইনের অ্যাসেট আছে, সাপ্লাই চেইনের অ্যাসেট হচ্ছে দুই জায়গায়, একটা হচ্ছে ইনভেন্টরি, একটা হচ্ছে আপনার কি ওয়্যার হাউস ফ্যাসিলিটি। হ্যাঁ, এগুলো হচ্ছে সাপ্লাই চেইনের অ্যাসেট। এই অ্যাসেট গুলা, প্রোডাক্ট, ইনফরমেশন, ফান্ড, এমন ভাবে আমরা স্ট্র্যাটেজিক্যালি এগুলা ম্যানেজ করতে চাই সো দ্যাট আমার সাপ্লাই চেইনের প্রফিটটা বা সারপ্লাসটা বেশি থাকে। আমরা কখনোই বলতেছি না কোম্পানির, মনে থাকবে এই কথাটা। হ্যাঁ, আপনাকে সবসময় ট্রান্সেন্ডিং ইউর কোম্পানি, মানে আপনাকে কোম্পানির বাইরে আপনার চিন্তা করতে হবে যে কোম্পানির বাইরে আমার সাপ্লায়ার আছে, তাদেরকে একসাথে করে আপনার চিন্তা করতে হবে। আপনার বইতে যত উদাহরণ পাবেন, যত বড় বিজনেসের নাম আপনি শুনবেন, যেমন টয়োটা, হন্ডা, তারপরে হচ্ছে আপনার ওয়ালমার্ট, পিএনজি, এরা সবাই হচ্ছে টোটাল সাপ্লাই চেইন নিয়ে কিন্তু চিন্তা করে, যার কারণে তারা ওয়ার্ল্ড ফেমাস। হ্যাঁ, এখানে অনেক ধরনের ব্যারিয়ার আছে। যে ব্যারিয়ারটা, প্রথম ব্যারিয়ারটা হচ্ছে যে লোকাল অপটিমাইজেশন একটা বড় সমস্যা। বাট when you build up a trust relationship, যেমন আমাদের কনসেপ্ট আছে ভেন্ডর ম্যানেজ ইনভেন্টরি আছে, কাস্টমার রিপ্লেনিশমেন্ট প্রোগ্রাম আছে। এইগুলোর মাধ্যমে once you gain the trust of your supplier and your distributor, তখন ওটা অটোমেটিক্যালি কিন্তু আপনি টোটাল সাপ্লাই চেইনটাকে কি করতে পারেন, আপনি কোঅর্ডিনেট করে সাপ্লাই চেইনের সারপ্লাসটা নিয়ে আসতে পারেন। যেমন
টয়োটার সাপ্লায়ার যারা আছে তারা বলে যে দে নো মোর অ্যাবাউট মাই কোম্পানি, হ্যাঁ, যে টয়োটা আমাদের কোম্পানি আমাদের কস্টিং সম্বন্ধে অনেক বেশি জানে। সো আমরা কখনো কোনো প্রাইস নিয়ে তাদের সাথে বার্গেন করতে চাই না। তারা সাপ্লাই দিতে বললে ওই জিনিসটা সাপ্লাই দেয় এবং তারা একটা প্রফিট অ্যাড করে আমাদেরকে দিয়ে দেয়। সো উই ডোন্ট হ্যাভ টু মানে বার্গেন অর নেগোশিয়েট এনিথিং উইথ টয়োটা। আমি কি কথাটা বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, এবং ওয়ার্ল্ডে এখন এত ডেটাবেজ আছে, আমাদের হয়তো সব জায়গায় অ্যাক্সেস নাই। আমরা যখন রিসার্চ করতে যাই তখন একটা ছোট ছোট কোম্পানিরও কি পরিমাণ তার কস্টিং, ফান্ডিং, সব ইনফরমেশন আপনি অনেক ওয়েবসাইটে পাবেন। যেমন একটা ব্রেড কোম্পানিটার নাম কি, ব্রেড অ্যান্ড ডানকান অ্যান্ড ব্রেড, হ্যাঁ, একটা আপনার ডেটাবেজ আছে। এটা অ্যাক্সেস নিতে একটু টাকা পয়সা খরচ করতে হয়, কিন্তু ওইটা অ্যাক্সেস নিলে ওয়ার্ল্ডে ধরেন আপনি একটা কোম্পানির সাথে যখন নেগোশিয়েট করতে যাবেন তার সম্বন্ধে সবকিছু আপনি ওখানে পাওয়া যাবেন আর কি, যদিও আপনার প্রাইভেট কোম্পানি। ইভেন আমি টার্গেটে একবার একটা সার্ভের জন্য গেছিলাম, বাংলাদেশের যে টার্গেটের অফিস আছে। তো ওই টার্গেটের অফিসে যখন গেলাম তো ওরা বলতেছে দেখো আমরা যখন বাংলাদেশের কোনো সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারের সাথে আমরা নেগোশিয়েট করি তখন উই নো দেয়ার আপনার কস্টিং, যে ওই ফ্যাক্টরিতে কোনো একটা প্রোডাক্ট, এটা নিট হোক বা ওভেন হোক, আমার সফটওয়্যারে অলরেডি তার সম্পর্কে টোটাল ইনফরমেশনটা আছে যে তার কস্টিংটা কত। তো যখন আমরা বিট দেয় কোম্পানিগুলো, যখন প্রপোজাল দেয় তখন আমরা অলরেডি আমাদের কস্টিংটা থাকে। সে যদি আন্ডার কস্টিং দেখায় তাহলেও আমি জানি যে এটা ফাউল কোম্পানি, একে আমি কাজ দিব না। আবার যারা এক্সেস বিট করতেছে তাও আমি জানি যে এরাও কাজ দেওয়া যাবে না। তো আমাদের ওই কস্টিং এর সফটওয়্যার যে কস্টিং আছে ওইটার কস্টিং এর আপনার এভারেজে যারা আছে, লাইক আমাদের একটা প্রফিট মার্জিন চিন্তা করে আমরা তাদেরকে সাধারণত কাজ দিয়ে থাকি। তো এইটা আসলে আপনাদের এখন ওয়ার্ল্ডে সাপ্লাই চেনে কোন কোম্পানির প্রফিট শিট কি, আপনার কস্টিং কি, এগুলো মোটামুটি মানে ওপেন সিক্রেট। আমি কি কথা বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এগুলা মোটামুটি ওপেন সিক্রেট। বড় বড় কোম্পানির কাছে সবার কাছে ডেটাবেজ আছে। এখন হতে পারে যে আপনার হয়তো কিছু আপডেটের ইস্যু আছে, তো আপডেট হলে ইনফ্লেশনের কারণে কত বাড়ে, 10% 20% বাড়বে, এছাড়া তো আর আপনার বাড়াবাড়ি কোনো হিসাব কম। তো এই দিকে যারা সাপ্লাই চেন আসলে টোটাল ম্যানেজ করে, এই ধরনের যারা একটু বড় মাথাওয়ালা লোকজন আছে তাদের কাছে এই ইনফরমেশন গুলো রেডিলি অ্যাভেলেবল। তো আপনি যদি এগুলা চিন্তা করে প্রপার অ্যাসেট, প্রোডাক্ট, ফান্ড এন্ড ফ্লো গুলা ম্যানেজ করতে পারেন, সো আপনার সাপ্লাই চেনে সারপ্লাস অটোমেটিক আসতে বাধ্য। কথাটা বুঝতে পারলাম? আচ্ছা, তা যেমন আমরা একটা রিসেন্ট মার্কেট নিয়ে যদি একটু আলাপ করি, এখনকার যারা ইম্পোর্ট বা এক্সপোর্ট করতেছেন আমাদের কন্টেনারের প্রাইস কেমন? হিউজ স্যার, অনেক। এটা তো 8,000 10,000 ডলার হয়ে গেছে। তো ওদিন আপনার গার্ডিয়ানের মধ্যে একটা রিপোর্ট করলাম, $500 একটা মাল এক্সপোর্ট করলে প্রায় $400 কাছাকাছি হচ্ছে বোধহয় এখন শিপমেন্ট কস্ট চলে আসে। জি, মানে ভয়াবহ অবস্থা। তাহলে একটু চিন্তা করেন, তাহলে আগামী দিনে আমরা যদি এখন থেকে মেজারটা না নেই, এখন তো আর মেজার নেওয়ার হয়তো সুযোগ কম থাকবে, বাট স্টিল আগামী ধরেন 1-1.5 বছরের যদি প্রাইসিংটা একটু চিন্তা করেন, যাই কিছু বাংলাদেশ ইম্পোর্ট হয় এগুলোর প্রাইস কি হবে তাহলে? বাট এটা স্যার মানে এখন যে প্রাইসটা হচ্ছে সেটা হচ্ছে স্যার ডিউ টু লকডাউন। এটা আমার মনে হয় আবার এভারেজ প্রাইস যেটা জি 2,500 থেকে $4,000 মধ্যে থাকে আর কি, মানে 20 ফিট টু 40 হাইটি। আমার মনে হয় ওই যখন লকডাউন উঠে যাবে অথবা একটু স্বাভাবিক হবে তখন হয়তো আবার রেগুলার প্রাইস চলে আসবে। সুন্দর। তো এটা কবে আসবে? এখন তো অনেক দেশেই মানে লকডাউনের কারণে কন্টেনার জ্যাম হয়ে আছে, কন্টেনার আসতে পারতেছে না। কন্টেনার যে ন্যাচারাল যে ফ্লো এটা হয়তো বা এখন নাই, মানে সব অনেক জায়গায় কন্টেনার আটকা পড়ে আছে যে আসতে পারছে না, যে কারণে বাংলাদেশ থেকে কন্টেনার যখন এক্সপোর্টের জন্য পাঠাইতে হয় অনেক হাই মানে বিট করতে হয়, সেখানে 8,000 থেকে 10,000 আমি শুনেছি। কারণ মানে আমার এক ফ্রেন্ড আছে যারা ট্রেডিং এর সাথে কাজ করে আর কি, ওরা বললো আর কি যে আবার এটা যখন একটু লকডাউন একটু কমে যাবে বিভিন্ন দেশ থেকে তখন হয়তো বা আবার আগের প্রাইসে হয়তো চলে আসবে। সুন্দর। তাহলে কি আমরা এক্সপেক্ট করতেছি আগামী 3-4 মাস এটা হইতে পারে? পসিবিলিটি আছে স্যার। স্যার এখানে আরেকটা যেটা ধাক্কা আসছে সেটা হচ্ছে চায়নাতে। এখন চায়নার অবস্থা যেটা
জি আমরা সবাই জানি যে চায়না পুরো ওয়ার্ল্ডকে লিড দিচ্ছে হুম জি জি ম্যানুফ্যাকচারিং এবং লজিস্টিক পার্ট থেকে চায়নার অনেক কন্ট্রিবিউশন। জি এই মুহূর্তে চায়নার যে অবস্থা, হুম এখানে পাওয়ার জেনারেটর অলরেডি গভর্নমেন্ট সেপ্টেম্বরে প্রায় 15 ডেজের মতো বন্ধ রেখেছিল। হুম হুম আর এখন যেটা ওরা ডিসিশন নিয়েছে, মানে আমাদের যারা সাপ্লায়ার বেস আছে ওরা যে ইনফরমেশন দিয়েছে, জি এই মাস থেকে চায়না 50% প্রোডাকশন কমিয়ে ফেলবে। হ্যাঁ সেটা কমাবে হয়তো সপ্তাহে, এখন যেটা ওরা 6 দিন কাজ করছে জি এখন করবে 3 থেকে 4 দিন। রাইট আর এক্ষেত্রে যদি যারা পুরো উইক কাজ করতে চাইবে তাদেরকে হয়তো প্রোডাকশন আওয়ার কমিয়ে দিবে। হুম তো সেক্ষেত্রেও কিন্তু আপনার ম্যাটেরিয়ালস এর প্রাইস অনেক আপ হয়ে যাবে। আপ হচ্ছে না। আচ্ছা হ্যাঁ, খুব এটা সুন্দর। একটা বড় ধাক্কা। বিশেষ করে আমরা যারা গার্মেন্ট প্রডিউসার, হুম যাদের অর্থনীতি ম্যানুফ্যাকচারিং এর উপর ডিপেন্ড করে, তো হুম, তারা একটা বড় ধরনের চ্যালেঞ্জে পড়বো আর কি, আমরা এটা ফিল করছি। আচ্ছা এটা একটা আছে। তারপরে হচ্ছে আপনার ফিউল কস্ট অনেক বেড়ে গেছে, এটা খবর রাখছেন কিনা? হ্যাঁ, ওই যে লজিস্টিক পার্টে যেটা এখন যেটা আপনার লজিস্টিক পার্টে যে কস্টিং বেড়েছে, জি জি ভেসেল গুলো ধরেন আগে হয়তো যেটা $3000 ছিল হুম সেটা এখন 7000 বা 8000, মোর দ্যান ডাবল। রাইট ওটাও ম্যাটেরিয়ালস এর উপর একটা বড় ধরনের ইফেক্ট আসছে। ইফেক্ট আসতেছে। তা আমার এই জন্যই আমি বললাম যে আগামী 3 মাসে যদি আপনার কন্টেইনারের জট খোলা শুরু করে, এটা এজ হইতে হইতে, কারণ অলরেডি অনেক কন্টেইনার বুকিং দেয়া আছে না, অ্যাডভান্স বুকিং, এটা জি জি এজ জি হইতে হইতে আমার মনে হয় যে 6 মাস থেকে 8 মাসের একটা ধাক্কা লাগবে আর কি। বাংলাদেশ বিং এর কোম্পানি আপনি কত অ্যাক্সেস প্রাইসে আপনি বুকিং দিবেন বা পাবেন? হ্যাঁ হ্যাঁ তো আমাদের যারা ইম্পোর্ট রিলায়েন্ট যেসব ইন্ডাস্ট্রি আছে বা ফুড ইন্ডাস্ট্রি আছে বা ম্যাটেরিয়াল হতে পারে, আপনার র ম্যাটেরিয়ালস হইতে পারে, হেভি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়াল যেগুলো আছে, এগুলো সব ক্ষেত্রে কিন্তু আমরা একটা হয়তো সামনের দিকে একটা বড় রিসেশনের চিন্তা ভাবনা করতেছি আর কি। আমার একটা প্রেডিকশন আর কি, যে আমি জানি না যে তেলের দাম, আপনার যে সয়াবিন আমরা ইম্পোর্ট করতেছি, আগামী 2-3 মাস পরে যে সয়াবিনটা আসবে এটা কত প্রাইসের হইতে পারে। হ্যাঁ, তারপরে ধরেন চায়না থেকে আমরা যেসব র মেটেরিয়ালস আনতাম বা আপনার যে পেরিশেবল প্রোডাক্ট, ইভেন আপনার আদা, তারপর হচ্ছে ফ্রুটস, হ্যাঁ এগুলো আনতাম, আপেলের দামটা কোথায় যেতে পারে? আপেলের দাম অলরেডি বেড়ে গেছে স্যার, মানে তাই না? এখন মার্কেটে মানে গ্রিন অ্যাপেল 300 এর যেটা চায়না। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো ইন দ্যাট কেস আপনারা যারা সাপ্লাই চেইন আছেন, যে ইন্ডাস্ট্রিতে আছেন, আপনাদের এখন সবার আগে দরকার হচ্ছে যে অল্টারনেটিভ সোর্সিংটা করা। এটা আমি কোথেকে পাবো? যদি চায়না আপনি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হন, আপনাকে সবকিছু হচ্ছে চায়না, জার্মান, এইগুলা বেসড। এখন আপনি যদি এখন থেকে কিছু কিছু র মেটেরিয়ালস আনায় রাখতে পারেন, হ্যাঁ এখনো তো প্রাইসটা ওরকম হাইক হয় নাই, তো কিছু আনায় রাখলেন, আর আমার মনে হয় মার্কেটটা আপনারা একটু ডমিনেট করতে পারতেন। আরেকটা হচ্ছে মোস্টলি দেখা যাবে তখন আমরা একটু ইন্ডিয়ার উপরে হয়তো হাইলি ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারি ফর মেনি র মেটেরিয়ালস। হ্যাঁ, তো এইটা যেন না হয়। বা আপনারা জানেন যে ইন্ডিয়া সবসময় বিজনেস করতে চায় আমাদের সাথে, যে কোনো ভাবে হোক। তো সবাই চাবে, কিন্তু ওদের যদি আপনি চিন্তা করেন যে ওদের হাতে ধরা না খাবো বা যে কোনো ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আমরা ধরা না খাবো, তো এখন আপনারা যারা সাপ্লাই চেনে আছেন এখন থেকে এই জিনিসগুলো একটু আমার মনে হয় মাথা মানে তড়িঘড়ি করে কিছু ডিসিশন নেওয়ার ব্যাপার আছে। তো যারা পাবলিক প্রকিউরমেন্টে আছেন, যেমন টিসিবি হইলে এখনই তাদের আপনার যেসব তেল, চিনি বা যারা যা কিছু ইম্পোর্ট করে আর কি, আমার মনে হয় যে এখনই কিছু দরকার হয় এয়ার শিপমেন্ট করে হলেও আমার কিছু যদি নিয়ে আসে, আগামী 6 থেকে 8 মাস বা 1 বছর আমরা মনে হয় একটা প্রবলেমে পড়লেও পড়তে পারি। আপনাদের কি ধারণা? চেঞ্জ একটা আসবে স্যার, নো ডাউট, সবকিছু একটা ইফেক্ট করবে। হ্যাঁ, স্যার যে আইডিয়া দিয়েছেন জি এটাও যৌক্তিক, একান্তই যৌক্তিক। সেক্ষেত্রে আমরা হয়তো ভিয়েতনামকেও কিন্তু চায়নার
অল্টারনেটিভ হবে না 100%, হুম বাট ভিয়েতনামটা কিন্তু আমাদের একটা জায়গা হুম যেখান থেকে আমরা অ্যাটলিস্ট গার্মেন্টস রিলেটেড যেই হুম ম্যাটেরিয়ালস জি ওটা আমরা ডিপেন্ড করতে পারি। আচ্ছা যদি ভিয়েতনামের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক খুবই কম এখন পর্যন্ত, হুম তো সেখানে আমরা হয়তো বাড়াতে পারি, সাপ্লাইয়ের বেসটা যদি ওখানে তৈরি করতে পারি হুম দেন এটা আমাদের জন্য অনেক হেল্প হবে। আমার মনে হয় যে যা করার একটু তাড়াতাড়ি করলে আমাদের অনেক ইম্পোর্ট রিলায়েন্স, তাই না, আমাদের ট্রেড ইমব্যালেন্স থাকে। তো ওইসব প্রোডাক্টগুলো শুধু চায়না না, আপনি যেখান থেকে প্রোডাক্ট আনেন না কেন, এগুলো যদি আমরা একটু কার্গো শিপমেন্টের মাধ্যমে অল্টারনেটিভ ভাবে আনতে পারি, আমার মনে হয় একটু স্টক করা এখন দরকার আছে। আগামী 5-6 মাসের কথা বা 1 বছরের কথা চিন্তা করে যদি একটু স্টক করে রাখতে পারি, আমার মনে হয় একটু মার্কেটটা আমার একটু স্মুথ যাবে, মানে কাস্টমাররা বিপদ পড়বে না, আপনার কোম্পানি হিসেবে আপনার মার্কেটটা নষ্ট হবে না, ডিস্টরশন থাকবে না বা কেওস থাকবে না। এটা একটু চিন্তা করে দেখতে পারেন আর কি। আচ্ছা, তো ডিসিশন ফেজেস ইন সাপ্লাই চেইনে আমরা কি কি ধরনের ডিসিশন বা কোন কোন প্রসেসে যাই? এক নম্বর সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি ও ডিজাইন করে থাকি। স্ট্র্যাটেজি এন্ড ডিজাইনের মধ্যে মূলত থাকে আমরা সাপ্লাই চেইনের নেটওয়ার্কটা নিয়ে চিন্তা করি, আমাদের ওয়্যার হাউসের লোকেশন কি হবে, তারপরে হচ্ছে আপনার ফ্যাসিলিটি লোকেশন গুলো কি হবে, সোর্সিং এ আমাদের পার্টনার কারা থাকবে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা সাধারণত এখানে চিন্তা করি। তো এই ডিসিশন গুলো হচ্ছে সেভারাল ইয়ার্স এর ডিসিশন, মানে আপনি হুটহাট করে এই ডিসিশন গুলো চেঞ্জ করতে পারেন না। ফর এক্সাম্পল, একটা ওয়্যার হাউস এক জায়গায় করছেন, চাইলেই তো আপনি আরেক জায়গায় ওয়্যার হাউসটা ওভারনাইট শিফট করতে পারেন না, মানে এটা আগে বন্ধ করতে হয়, আরেক জায়গায় বিল্ড আপ করতে হয়, দেন ইউ ক্যান শিফট। তো এই ধরনের লোকেশন গুলো, ফ্যাসিলিটি লোকেশন, ওয়্যার হাউসের লোকেশন, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, হ্যাঁ, এই জিনিসগুলো আপনার কি করতে হয় যে আগের থেকে আমার স্ট্র্যাটেজিটা চিন্তা করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের সাপ্লাই চেইনের নেটওয়ার্ক ম্যাপ, হ্যাঁ, তারপরে লোকেশন ডিসিশন, এইগুলার অ্যালগোরিদম গুলো আমাদের খুব কাজে লাগে। তো আমরা এই জিনিসটা সাধারণত আমরা শেখার চেষ্টা করি লগ হাব দিয়ে। সেকেন্ড হচ্ছে আমাদের সাপ্লাই চেইন প্ল্যানিং। সাপ্লাই চেইন প্ল্যানিং হচ্ছে ওভার দ্য নেক্সট কোয়ার্টার অর 1 ইয়ার। সাধারণত এখানে আমরা ফোরকাস্টিং গুলা করে থাকি বা ডিস্ট্রিবিউশনের কিছু ডিসিশন আমরা এখানে নিয়ে থাকি। ফোরকাস্টিং যেমন যে কোনো বিষয়, আপনার টোটাল প্রকিউরমেন্টের আপনার ডিমান্ডের ফোরকাস্টিং আমরা করি। ডিমান্ড ফোরকাস্টিং এর সিনক্রোনাইজেশনে আমরা একটা ইন্টিগ্রেটেড বা এগ্রিগেট প্ল্যানিং করে থাকি। এগ্রিগেট প্ল্যানিং এ কি কি ইনভলভ থাকে, যেমন আপনি যদি আপনার কোম্পানির জন্য ডিমান্ড ফোরকাস্ট করেন, তো এতদিন আমরা শুধু এই কাজটা করতাম, ডিমান্ড ফোরকাস্টের মধ্যে আমাদের সবকিছু সীমাবদ্ধ ছিল। এখন ডিমান্ডের সাথে আপনার অন্যান্য যেগুলো ইনভলভমেন্ট, যেমন আপনি হয়তো প্রকিউরমেন্ট একটা চিন্তা করতে হয় ডিমান্ডের সাথে, তো প্রকিউরমেন্ট আপনি ডিমান্ড অনুযায়ী করছেন। তারপরে হচ্ছে প্রোডাকশন শিডিউল করা, এই জিনিসগুলো করছেন। এখন এইটার সাথে আরো কি কি ইনভলভ আছে, আপনার ফান্ডিং ইনভলভ আছে, তাই না, যে আমার কি পরিমাণ ফান্ডিং লাগবে এই প্রকিউরমেন্ট গুলা বা ডিমান্ডটা মিট আপ করার জন্য ওভার দ্য টাইম। সেকেন্ড ওয়ান হচ্ছে আমার এইচআর ইনভলভ আছে, যে আমার কি পরিমাণ লোক হায়ার ফায়ার করতে হবে, হ্যাঁ, এইটা আপনার দেখতে হয়। তারপর হচ্ছে আমার ফ্যাক্টরি কি কতটুকু করব, ফ্যাক্টরি কোন মাসে কি পরিমাণ আমার আউটপুট থাকবে, প্রোডাকশন শিডিউলিংটা। তো দেখেন মোটামুটি আমাদের যতগুলো ডিপার্টমেন্ট আছে একটা অর্গানাইজেশন, সবকিছুই কিন্তু আপনার এই ডিপেন্ডেন্ট অন ইউর ফোরকাস্ট বা প্ল্যানিং। তো আমরা এই জিনিসটা চ্যাপ্টার 8-এ আপনাদের শেখানোর চেষ্টা করি যে আমরা এগ্রিগেট প্ল্যানিংটা কিভাবে করি। যে আমার ডিপেন্ড অন চ্যাপ্টার 7-এ হচ্ছে আমরা ফোরকাস্টিংটা শেখাই। ফোরকাস্টিং শেখানোর পরে চ্যাপ্টার 8-এ যে আমরা শেখাই যে ওই ফোরকাস্টিং এর উপর বেসিস করে আমার টোটাল অর্গানাইজেশন অন্যান্য ফাংশনগুলা কোনটা কি রকম ডিসিশন হবে সেইটা আমরা এখানে নেওয়ার চেষ্টা করি, যেটাকে আমরা বলছি এগ্রিগেট প্ল্যানিং। এটা কি আপনারা করে থাকেন এগ্রিগেট প্ল্যানিং? আমার জানা নেই স্যার, আমি যেহেতু সেলস এর লোক। জি হ্যাঁ স্যার, ওটা আমরা করে থাকি। কারণ আমরা যখন কোনো অর্ডার বায়ারের সাথে নেগোশিয়েট করি, সেটা ডেলিভারি ডেটটা আমরা জেনে নিই। আর সেটা ডেলিভারি ডেটটা ধরে আমরা একটা প্ল্যান করি যে আমরা কখন ম্যাটেরিয়ালস আনবো, কখন প্রোডাকশন করব। প্ল্যানিং কে আমরা ওটা ডেটটা জানিয়ে দিই, ওরা সে অনুযায়ী ফ্যাক্টরি ক্যাপাসিটি অনুযায়ী সে ফ্যাক্টরি অ্যালোকেট করে বা লাইন অ্যালোকেট করে আমাদের জন্য। আচ্ছা, ওটা একটা বড় পার্ট। আদারওয়াইজ তো আমি ডিমান্ড ফোরকাস্ট করলাম, সাপ্লায়ারের সাথে বায়ারের সাথে নেগোসিয়েট করলাম, ফান্ডও রেজ করলাম, পিপল অ্যারেঞ্জমেন্ট করলাম,
বাট আমি যদি ফ্যাক্টরি ক্যাপাসিটি ম্যানুফ্যাকচারিং পয়েন্ট থেকে চিন্তা না করি, সেক্ষেত্রে তো সাপ্লাই চেইনটা মেনটেন হবে না। সাথে তাহলে আপনার ফায়ারিং আছে, তাই না? জি। তারপরে আছে আপনার আউটসোর্সিং এর ইস্যু থাকে যে আমার ফ্যাক্টরি ক্যাপাসিটিতে হচ্ছে কিনা, আমি কতটুকু আউটসোর্স করব। তাহলে এই জিনিসগুলো সবকিছু আমরা এগ্রিগেটলি করার চেষ্টা করি, করলে পরে আমার সাপ্লাই চেইনটা ঠিক থাকে। আর নাহলে হবে কি যে আমার যে মার্কেটিং আছে সে হয়তো একটা ডিমান্ড আমাকে দিয়ে দিল, কিন্তু সেইটার এগেইনস্টে যদি অন্য ডিপার্টমেন্টগুলো সিঙ্ক না থাকে, যে যার মতো কাজ করবে, যে যার মতো কাজ করলে কি হবে, একটা কেওস সৃষ্টি হবে। অর্থাৎ আপনি মার্কেটিং হয়তো একটা ডিসকাউন্ট দিয়ে বসে আছেন, তাহলে দেখা যাবে ফ্যাক্টরি অ্যাকর্ডিংলি তার প্রোডাকশন বাড়াইতে পারে নাই, কেন আপনি ইনফরমেশনটা হয়তো শেয়ার করেন নাই। বা আপনি হুটহাট করে একটা ডিসকাউন্ট দিচ্ছেন, মার্কেটে দেখা যাবে আপনার প্রোডাক্টের প্রাইস নাই, তাহলে আপনার মার্কেটে কি হয়, মার্কেট শেয়ার লস হয় না? তো আপনি টাকা দিয়ে ডিসকাউন্ট দিয়ে আপনি মার্কেট শেয়ার বাড়াইলেন, মানে ডিমান্ড বাড়াইলেন, কিন্তু এই ডিমান্ডের ফল কে ভোগ করতেছে? আপনার কম্পিটিটর। যেহেতু আপনি মার্কেটে কি দিতে পারছেন না, অ্যাভেলেবল প্রোডাক্ট দিতে পারছেন না। ক্লিয়ার কিনা? আচ্ছা, তারপরে হচ্ছে আমার সাপ্লাই চেইন অপারেশন, এগুলো হচ্ছে আমার ডে টু ডে অপারেশনের ইস্যু, যেভাবে আমরা সাপ্লাই চেইন গুলো মেনটেন করে থাকি আর কি। তাহলে এই কথাগুলো আমরা এখানে বলার চেষ্টা করছি। আচ্ছা, এরপর হচ্ছে সাপ্লাই চেইন পার্সপেক্টিভ। আমি মনে হয় আজকে এখানেই শেষ করতে পারি, নাকি এটা শেষ করে যাই? আচ্ছা, তো সাপ্লাই চেইন পার্সপেক্টিভ হচ্ছে আমরা সাপ্লাই চেইনকে কতভাবে রিপ্রেজেন্ট করতে পারি আর কি। এক নাম্বার হচ্ছে আমরা সাপ্লাই চেইন আপনার ম্যাপের মাধ্যমে দেখাইতে পারি। তাহলে এটা ধরেন যদি একটা বড় কোম্পানির সাপ্লাই চেইন হইতে পারে, তাই না? তো এইখানে যদি ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন হয়, তাহলে মুভমেন্টস অফ গুডস, সিকিউরিটি, রিস্ক অ্যাসেসমেন্ট এগুলো করে আমরা সাধারণত আমাদের ডিসিশনগুলো নিয়ে থাকি। এইখানে যে নিচের রুটটা আছে দেখেন তো কত রিস্কি একটা রুট, তাই কি না? ইন্টারন্যাশনাল মেরিটাইম অনুযায়ী এই রুটটা কেমন? আমরা ফ্লো দেখাইতে পারি যে কোথায় থেকে কোথায় আপনার ম্যাটেরিয়াল ফ্লো করতেছে, যেমন সাপ্লায়ার থেকে কোন ফ্যাক্টরিতে যাচ্ছে, কোন ফ্যাক্টরি থেকে আপনার কোন ডিস্ট্রিবিউশন সেন্টারে যাচ্ছে, এবং সেখান থেকে আমরা কি কোন কোন কাস্টমারের কাছে আমার প্রোডাক্টগুলো দিচ্ছি। তো এইগুলো আমাদের কি হতে পারে, একটা ফ্লো ডায়াগ্রাম করেও আমরা দেখাইতে পারি। আরেকটা হচ্ছে আমার একটা হচ্ছে সাইকেল ভিউ হইতে পারে একটা সাপ্লাই চেইনের, একটা হচ্ছে আমরা পুশ পুল ভিউ বলি। তো সাইকেল ভিউ কি, যে প্রত্যেকটা স্টেজে আমাদের একটা সাইকেল কাজ করে, আর সাইকেলগুলোর ইন্টারসেকশনে হচ্ছে আপনার স্টেজগুলো। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আমার একটা সাইকেল ভিউ। আর একটা পুশ পুল ভিউ তো আমরা বুঝি, পুশ আর পুল। পুশ হচ্ছে আপনার কাজ করে কি কাস্টমারের কিসে, এন্টিসিপেশনে, আর পুলটা কিভাবে কাস্টমারের রেসপন্সে কাজ করে। তো দুইটা নেচার একটু ডিফারেন্ট, বাট এদের মধ্যে আবার অনেক কিছু মিলও আছে। হ্যাঁ, তো যেমন আমরা সাপ্লাই চেইন যদি সাইকেলের কথা ধরি, যেমন আমার সাপ্লাই চেইন সাইকেলে কাস্টমার সাইকেল থাকতে পারে, রিপ্লেনিশমেন্ট সাইকেল, ম্যানুফ্যাকচারিং সাইকেল, আর একটা হচ্ছে কি প্রকিউরমেন্ট সাইকেল। এবং সাইকেল কেন হয়, প্রত্যেকটাই হচ্ছে কাস্টমার অর্ডার আসে, ফুলফিল হয়, পেমেন্ট আসে, আবার অ্যারাইভাল, অর্ডার ফুলফিল, সবার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু সেম কাজ করে। তাহলে ডাউন স্ট্রিমে হচ্ছে আমার কাস্টমাররা, আপ স্ট্রিমে হচ্ছে আমার সাপ্লায়াররা, এবং প্রত্যেকটা সাইকেলের ইন্টারাকশনে কিন্তু এক একটা স্টেজ আমার বা পার্টিসিপেন্ট যেটাই বলেন কেন। হ্যাঁ, তাহলে যেমন কাস্টমার আর রিটেলার এন্ডে একটা সাইকেল কাজ করতেছে, রিটেলার ডিস্ট্রিবিউটরের একটা ইন্টারাকশনে একটা সাইকেল কাজ করতেছে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে সাইকেল ভিউ। তাহলে কয়টা সাইকেল আছে আমার? চারটা সাইকেল। একটা হচ্ছে কাস্টমার অর্ডার সাইকেল, রিপ্লেনিশমেন্ট, ম্যানুফ্যাকচারিং এন্ড প্রকিউরমেন্ট সাইকেল। তারপরে হচ্ছে আমার পুশপুল ভিউ হতে পারে। পুশপুলটা হচ্ছে দেখেন আমরা বলছি পুশটা হচ্ছে কিসে, আপনার কাস্টমার আছে এটার এন্টিসিপেশনে আপনি পুশ করেন মার্কেটে। যেমন আপনি হয়তো একটা টিভির অ্যাড দিলেন, দিয়ে আপনার মার্কেটে বাজারে ছেড়ে দিলেন, পুশ করে সেল করা। হ্যাঁ, আরেকটা হচ্ছে পুল, যেমন আপনি দর্জির দোকানে গেলেন, আপনার কাস্টমার অর্ডার দিলেন, এটা হচ্ছে অনেকটা পুল, যে কাস্টমার এসে অর্ডার দেওয়ার পরে আপনার টোটাল অপারেশনসটা শুরু হলো। সেম উইথ দ্য আমার এই যে আরএমজি সেক্টর যেটা আছে, এটা অনেকটা হচ্ছে পুল প্রসেসে কাজ করে। অর্ডার আসলে পরে পুরো অপারেশনটা শুরু হয়, নাকি আগে অপারেশন বানায় রাখেন পরে বিক্রি করেন? বাংলাদেশের আরএমজি পুরোটা হচ্ছে পুল প্রসেস, মোস্টলি অর্ডার বেসিসে হয়, বাট আমরা যারা রিটেইলে আছি স্যার, আমরা মোটামুটি পুশ পুল দুইটাতেই কাজ করি। আর যারা ক্যাটসাই, তাহলে কোনটা?
স্যার আমাদের দুইটা পুশ এবং পুল দুইটাতেই আমাদের কাজ। আচ্ছা, পুল কোনটা করেন শিপলু? যে পুল হচ্ছে যে আমাদের মানে কিছু কাস্টম টেলারিং থাকে, জি, ওইটা আমাদের পুল সার্ভিস আমরা বলতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো সুন্দর। তাহলে বাট আমাদের কোন সিস্টেমই কিন্তু পুরো পুশ না, পুরো কি হয় না, পুল হয় না। পুল হয় না, জি। যেমন আপনি যদি একটু রেস্টুরেন্টের কথা চিন্তা করেন, স্পেশালি হচ্ছে আমাদের যে চাইনিজ রেস্টুরেন্টটা উদাহরণের জন্য ভালো, তো ওইখানে দেখেন চাইনিজে অনেক জিনিস হচ্ছে আপনার কি, আপনার ইয়ে করে আপনার আগে থেকে কিছু প্রোডাকশন করা থাকে, প্রি প্রসেস করা থাকে, যখন অর্ডার আসে তখন আপনি জাস্ট বানিয়ে দিচ্ছেন। তো আমরা যদি একটা রেস্টুরেন্টের ইয়ে দিই, এগুলো হচ্ছে সাপ্লাই চেইনের ক্লাসের একটু উদাহরণ। তো এটা হচ্ছে ধরেন একটা স্যান্ডউইচ শপ, স্যান্ডউইচ শপে দেখেন এটা হচ্ছে টার্কি র্যাপ, একদম রেডিমেড, যখন অর্ডার আসলো সে শুধু একটা বক্সে করে আপনাকে দিয়ে দিল। তাহলে সার্টিনটা হচ্ছে প্রোডাক্ট সেলটা হচ্ছে আপনার পুল, আর বাকি সবকিছু কি হচ্ছে পুশ প্রসেস, তাই না? ওয়াইজ আপনি যদি একটা কাস্টম সেগমেন্ট চান, যেমন সাবওয়েতে আপনারা যারা বাইরে খাইছেন বা এখানেও জানেন, আপনি ব্রেডের 4-5টা রকম ব্রেড আছে, তারপর হচ্ছে পিকল 4-5 রকমের, আপনি মিট বা প্রোটিন 4-5 রকমের থাকে, সালাদ 4-5 রকমের, তাই না? নানান রকম। আপনি জাস্ট আপনি বলে দেবেন ভাই আমাকে এই ব্রেডটা, ইটালিয়ান ব্রেডটা দেন, আমাকে হচ্ছে টার্কিটা দেন, মাস্টার্ড দেন, এইভাবে আপনি বলে বলে দিয়ে আপনি আপনার স্যান্ডউইচটা মেক করে ফেললেন। হ্যাঁ, তাহলে দেখেন ওরা কিন্তু টাইটা আপনার জন্য রেডি, আপনি জাস্ট অর্ডার এবং ফাইনাল অ্যাসেম্বলির আগে জাস্ট কোন কাস্টমাইজেশন হবে সেটা অনুযায়ী আপনার প্রোডাক্টটা ডেলিভারি দিচ্ছেন। জি। আর একটা হচ্ছে দেখেন টোটালি পুল, বাট কিছু অংশ আপনার পুষে চলে আসে, যেমন র মেটেরিয়াল গুলো আপনি রেখে দিচ্ছেন, বাট আপনি বলে দিলেন যে 10 পেটির একটা বার্গার দাও, হইতে পারে, তাই না? একটা ইয়ে কি যেন কি কুপার্স না কোনটাতে যেন আগে এরকম 4 পেটির বার্গার পাওয়া যেত, খাইছেন কিনা? হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের বার্গার আর বাইরের বার্গারের মধ্যে পার্থক্য আছে? বাংলাদেশে লোকাল স্যার বাংলাদেশের বার্গারে একটু স্পাইসি হয়, আচ্ছা বাইরের বার্গারটা ওরকম স্পাইসি না, আচ্ছা আচ্ছা, এটা অনেকটা মানে অয়েলিও না স্পাইসিও না। বাংলাদেশেরটা অনেকটা স্পাইসি থাকে, সেটা হোক আপনার কুপার্স হোক, সেটা হোক ম্যাকডোনাল্ডস হোক, বা এখন যেটা লোকাল যেগুলো ওভারঅল যদি চাইনিজও বলে ওরা, এখানে তো আসলে চাইনিজ বলে কিন্তু টোটালি চাইনিজ ফ্লেভারটা যদি রাখে, ফ্লেভারটা রাখে হয়তো, কিন্তু স্বাদটা যদি চাইনিজ দেয় এখানে কেউ খাবে না। তো চাইনিজ টোটালি আমার মনে হয় চাইনিজ লোক এখানে চাইনিজ দেখে আত্মহত্যা করতে পারে, তাই কিনা? জি স্যার, এক্সাক্ট স্যার, ওরা কাস্টমাইজ চাইনিজ স্যার। হ্যাঁ স্যার ওরা টোটালি স্পাইসি নিতে পারে না, স্পাইসি অথেন্টিক চাইনিজ তো বাংলাদেশে না, এটা তো লোকাল ফ্লেভার চাইনিজ, লোকাল মেড, লোকাল কাস্টমার চাইনিজ নাকি ফিউশন হয়ে গেছে অনেকটা। কি আছে মানে বাংলাদেশের যে চাইনিজ ইয়ে, আমি চাইনা যায় খুঁজে পাই নাই, আপনারা পাইছেন কিনা জানি না। না স্যার এক্স্যাক্টলি, আমিও পাই নাই, এবং বাংলাদেশের চাইনিজের চেয়ে অ্যাকচুয়ালি রিয়েল অথেন্টিক চাইনিজ স্যার অনেক বেটার। হ্যাঁ স্যার, সাংহাই তো আমার বলা যায় একদম ঘর বাড়ির মতো, প্যান্ডামিকের আগে যেটা ছিল সিচুয়েশন, সাংহাই আর কি। সাংহাই তো কোথায় ওখানে আমি সাংহাই পুডাঙ্গের পাশেই ছিলাম, পুডাঙ্গ এয়ারপোর্টের পাশেই ছিলাম। আচ্ছা যাওয়া হতো বছরে 2-3 বার 4 বার যাওয়া হতো আর কি, আমাদের মিটিং গুলো ওখানে হয়। তো ওটা তো ওখানের খাবার আর এখানের চাইনিজ আর ওখানে চাইনিজ, এটা চাইনিজ বলা যাবে না, বাংলায় আমরা যেটা খাই আর কি, এটা বাংলা ফুড জাস্ট চাইনিজ নাম দিয়ে বাংলা বাজার লাইক দিস। থ্যাংক ইউ। তাইলে সাংহাই তো ইয়ে খাইছেন মনে হয়, যে কি রেস্টুরেন্টের নাম, ইয়াশিয়ালি? আমরা আসলে স্যার ওই বাংলা হোটেল গুলা খুঁজতাম ওখানে, যেটা ওই যে পটেটোর যে ডিশটা থাকে, নুডলস পটেটো, তারপর চিকেন একটু স্পাইসি দিয়ে। এখন কিন্তু স্যার চায়নাও কিন্তু স্পাইসি খাচ্ছে, ওরা যে খাচ্ছে না, আপনি যদি 10 বছর আগের চাইনিজ কাউকে দেখেন আর এখন গিয়ে দেখেন, ওরা কিন্তু এখন অনেক ফেটি, ওরা কিন্তু আগের স্লিম ইয়েটা নাই, ওরা কিন্তু এখন রাইস খাচ্ছে, তারপরে স্পাইসি নিচ্ছে কিন্তু এখন, ওই যে বাংলাদেশিদের সাথে উঠা বসা আসা যাওয়ায় মোটামুটি ওদের আরো মানে কয়েকটা স্টেটের ফুড আলাদা, যেমন হুনান ফুড একরকম,
মানে আলাদা আলাদা প্রভিন্সের জন্য ওইভাবে ওরা ফুড প্রিপেয়ার করে, তো সেই জন্য অনেক প্রভিন্স দেখা গেলো যে তারা একটু স্পাইসি পছন্দ করে, সেজন্য বিশেষ করে গুয়াংজো অথবা সাংহাই এইসব জায়গাতে সব মাল্টি কালচারাল লোকজন আসে, তাদের জন্য ওই রেস্টুরেন্ট গুলো সার্ভ করে। কিন্তু আপনি যদি জিয়াংজু তারপর শাওশিং ওইসব দিকে যান, ওইসব দিকে গেলে একদম রিয়েল চাইনিজ পাবেন, রিয়েল, সেটা হোক ওদের রেস্টুরেন্টে হোক, সেটা বাসায় হোক, মানে রিয়েল চাইনিজটা ওখানে গেলে ফিল করা যায়, মানে সাংহাইয়ের বাইরে। আমি ছিলাম সাংহাই প্রায় কত বছর, 4-5 বছরের মতো হয়ে যাবে। ও গ্রেট। সাংহাই ইয়েতে ছিলাম, কি বলে পুদং এ ছিলেন আপনি, আমি ছিলাম তো ডিস্ট্রিক্টের নামও ভুলে গেছি। আচ্ছা, তো ওইখানে আমরা তো মুসলিম রেস্টুরেন্টে বেশি খাওয়া হইতো আর কি। ইয়াশিয়ালি তো মানে যারা বাংলাদেশ থেকে যায় তাদের জন্য খুব কমন প্লেস। তো নেক্সট টাইমে গেলে এটা যাবেন, এটার ফুড অনেক মজা, অনেক মজা। চাইনিজ মুসলিম রেস্টুরেন্ট খুব মজা। কিন্তু আমাদের তো স্যার অভ্যাস ওই যে বিরিয়ানি, আমরা খুঁজি ওখানে দিল্লি দরবার, মানে দিল্লি দরবার, ওখানে তো কয়েকদিন থাকা হলে দেখা যায় দিল্লি দরবারে 2-3 দিন যাওয়া হয়, কারণ তখন ওই যে বাংলা ফ্লেভারটা পাওয়া যায় না, তো দিল্লি দরবারে গেলে ওটা পাওয়া যায়। হেভি স্পাইসি, হেভি এক্সপেন্সিভ। আমরা ইয়েতে যেতাম, আমাদের স্টুডেন্টদের মাঝে প্রোগ্রাম হইলেই, স্পেশালি যারা আমরা এই সেটে ছিলাম তারা যাইতাম আর কি। ইয়াশিয়ালিটা আমাদের খুব কমন ছিল। পুদং এ যেটা আছে এটা খুব আপনার সন্ধ্যার পরে খুব ভালো অনুষ্ঠান থাকে, প্লাস আপনি ফুড পাইলেন, স্পেশালি ওদের ইয়োগার্টটা খুব ভালো। আচ্ছা, আমরা বোধহয় অন্যদিকে চলে যেতেছি। যাই হোক, তো আমরা যদি একটু ই কমার্সের কথা চিন্তা করি, যে এখন যে প্রসেসে চলে আসছে আমাদের সাপ্লাই চেনে আসলে 3টা জিনিস কাজ করে। যারা ইআরপি তে নিয়ে কাজ করেন বা আমাদের ই কমার্স প্ল্যাটফর্ম গুলায় কাজ করেন, বা আপনার অর্গানাইজেশন যদি ডিজিটালি অ্যানেবল থাকে, আপনার তাহলে 3টা ডিফারেন্ট ডিপার্টমেন্টস কাজ করে। একটা হচ্ছে আপনার সিআরএম, যারা মার্কেটিং এখানে ইনভলভ আছে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যারা আছেন এখানে ইনভলভ থাকে। আরেকটা হচ্ছে ইন্টারনাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এখানে আপনার প্রকিউরমেন্ট, তারপরে ফ্যাসিলিটি, ওয়্যারহাউস, হ্যাঁ, ইনভেন্টরি এরা ম্যানেজ করে থাকে। আরেকটা হচ্ছে আপনার এসআরএম বা সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, যেখানে আমার ওই যে সোর্সিং, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলা, বা সরি আপনার ট্রান্সপোর্টেশন, এটা আমরা দেখে থাকি আর কি। তো এই হচ্ছে মোটামুটি, আপনি যদি ডিজিটালি অ্যানেবল বা ইআরপি অ্যানেবল আপনার কোম্পানি হয়, তাহলে আপনার এই 3টা ডিপার্টমেন্টে সাধারণত আপনার ডিসিশনগুলো চলে আসে সাপ্লাই চেইনে। আর তাছাড়া যা আছে এটা হচ্ছে, আচ্ছা এগুলো তো আমরা একটু বললাম। এছাড়া যেটা আছে আপনার সাধারণত ফাংশনাল ডিপার্টমেন্ট আমাদের যেটা হয়, যে পার্চেসিং থাকে, ইনভেন্টরি কন্ট্রোল থাকে, ওয়্যারহাউস থাকে, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, অর্ডার প্রসেসিং, ট্রান্সপোর্টেশন, কাস্টমার সার্ভিস এন্ড প্ল্যানিং গ্রুপ। তো মোটামুটি এইভাবে কিন্তু আমাদের ট্রেডিশনাল কোম্পানিগুলো আমাদের এইভাবে ডিজাইন করা আছে। আর এইটা হচ্ছে আপনার হচ্ছে রিসেন্ট যেগুলো মোর ডিজিটালাইজড কোম্পানি, তাদের হচ্ছে এইরকম আপনার সেটআপটা থাকে। ক্লিয়ার? আচ্ছা, তাইলে আমরা আজকে চ্যাপ্টার 1টা এখানে শেষ করতে চাচ্ছি। আর কিছু যেটা আছে আমরা হয়তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আপনার বাকি অংশটুকু আর চ্যাপ্টার 2টা আমরা সেটেল শেষ করার চেষ্টা করব আর কি। এখন আমাদের সবাইকে একটু সাথে শেয়ার করা, সেটা হলো যে আমরা কি শুক্র শনিবার 2 দিন করলে ভালো, নাকি শুক্রবারই 2টা ক্লাস একসাথে করলে ভালো? অনেকে অ্যাপ্রিসিয়েট করে যে শুক্রবারই ক্লাসটা হোক, শনিবার ফ্রি হয়ে গেলাম, টেনশন ফ্রি, কারণ সবাই তো কিছু কাজের চাপ থাকে। হ্যাঁ, আপনারা অনেকের মতামত আমরা পেয়েছি যে অনেকে বলছেন শুক্রবারই হতে পারে, একবারে 2টা ক্লাস একসাথে। আর কেউ যদি বলেন যে শনিবার, তাহলে আমরা দেখবো যে বেশি মেজরিটি কোন দিকে। শুক্রবারে স্যার 2টা ক্লাস হলে সেটা শিডিউলটা কি রকম হবে, মানে শুরুটা কখন? শিডিউলটা আমরা আগে পরে করতে পারবো, শুক্রবার তো সবারই বন্ধ থাকে, সেটা আপনাদের মতামতের উপরেই নিব, আমাদের সমস্যা নেই। আনিস স্যার আছেন? আমি জানি না অন্য ভাইদের কি অবস্থা। আমার অবশ্য সানডে হলিডে, আমার শুক্রবার একদম জেনারেল ডিউটি করতে হয়। তো সেক্ষেত্রে আমি হয়তো 7টা থেকে হলে কন্টিনিউ করতে পারবো, সেটা 1টা হোক 2টা হোক, এটা আমার পার্সোনাল। আমি চাই না কেউ যেন অন্য মানে মেজরিটি কেউ এফেক্টেড হোক, এটা চাই না। আপনাদের ডিসিশন হবে
ফাইনাল। আমাদের পক্ষ থেকে আমরা একটু বলে রাখি যে আমরা অ্যাপ্রিশিয়েট করি শুক্রবারই 2টা হোক, কারণ অনেকে আমাদেরকে বলছেন অলরেডি। তো আপনাদেরকে এখানে একটা বিষয় স্যার জাস্ট আলোচনা করতে চাচ্ছিলাম। ফ্রাইডেতে 2টা ক্লাস হতে চায় স্যার, তাহলে যেটা হলো যদি আপনি টানা 2টা ক্লাস নেন স্যার, তাহলে আমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। কারণ অনেক সময় হয়তো স্যার উইকলি একবার যদি 2টা ক্লাস হয়ে যায়, তখন অনেক সময় অনেক ক্লাস করার পর অনেক ধরনের কোশ্চেন মাথার মধ্যে আসে, সেটা হয়তো করা যায় না যদি টানা 2টা ক্লাস হয়ে যায়। কিন্তু যদি এরকম হয় ফ্রাইডেতে লাইক একটা ক্লাস হওয়ার পরে কিছু গ্যাপ হয়, দেন আবার শুরু হয়, তখন বেটার হয়। বা সকালে শুরু করলেন একটা ক্লাস, রাতে আরেকটা, এরকম করা যেতে পারে। আদার্স বা যদি এরকম হয় যে লাইক 7টা থেকে টানা 10টা পর্যন্ত করে দিলাম, অথবা 11টা পর্যন্ত করে দিলাম, এই ক্ষেত্রে স্যার একটু ক্রিটিক্যালিটি হয়ে যেতে পারে স্যার টানা ক্লাসের ক্ষেত্রে দুটো একসাথে। এক মিনিট স্যার, এখানে প্রবলেম আছে, কারণ আপনারা মানে আমাদের সঙ্গে আগেই ডিক্লারেশন ছিল শুক্রবার এবং শনিবার হবে। ইনফ্যাক্ট আসলে শুক্রবারের যারা আমাদের ছুটি আছে, আমরা কিন্তু শুক্রবারের সন্ধ্যার আগের সময়টা আমরা অন্য জায়গায় কিন্তু আমরা অলরেডি শিডিউল করে ফেলেছি। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি শুক্রবারের ওই সময়টা অন্য জায়গায় শিডিউল করেছি। তো আমি তো ওই যেহেতু আগে আপনাদের ডিক্লারেশন ছিল যে আপনারা শনিবারের দিন করাবেন, তো আমি আপনার মনে করেন ওই সময়টা আমি আপনাকে দিতে পারবো না যদি সন্ধ্যার আগে হয় সেটা। আর ওই ভাইয়া যেটা বললেন যে আবার সন্ধ্যার পরে একটা না 3 ঘন্টা ক্লাস করা, সন্ধ্যার আগে না, আমি একটু আপনার একটু মাঝখানে বলি। আমাদের মেইনলি শুক্রবার শনিবার 2 দিন যদি হয়, তাহলে সেটা 9টার আগে কখনই হবে না। অর্থাৎ শুক্রবার হলে হতে পারে, বাট শনিবারে 9টার আগে আমরা কখনই করি না। শনিবারটা একদম ফিক্স 9টা। ফ্রাইডে স্যাটারডে 9টা থেকে হলে আমার মনে হয় এক্ষেত্রে অনেকেরই মতামতটা পজিটিভ হবে আমার মনে হচ্ছে। 9টায় ফ্রাইডে আর স্যাটারডে, এটাই ভালো, এটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আর মানে দিনের কাজটাও হয়ে গেল। কারণ অনেকে দেখা যায় হয়তো সপ্তাহে 2 দিন ছুটি, শুক্র শনি, আবার ম্যাক্সিমামের কিন্তু 1 দিন ছুটি শুক্রবার। তো 9টায় হলে হবে কি, দিনে যতই কাজ থাকুক, ফ্যাক্টরি অফিস খোলা থাকুক বা অন্যান্য কাজ থাকুক, রাত 9টায় আমার মনে হয় ম্যানেজ করা খুব এবং খুব এটা ইজি হবে। ডিপেন্ড করে আমাদেরকে অনেকে আমরা ফ্রাইডে স্যাটারডে স্যার ফ্রাইডে স্যাটারডে ভালো হয় স্যার, কারণ ফ্রাইডেতে ক্লাসে যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, তাহলে ইনস্ট্যান্ট পরের দিন হয়তো সেই জিনিসটা নিয়ে আলোচনা করা যায় স্যার। আর একদিনে 2টা ক্লাস হলে স্যার কিছু প্রবলেম থেকে যায়, কারণ স্যার আপনি কিন্তু ফ্রাইডেতে যদি টানা করতে চান, লাইক 7টা থেকে, আমি যেটা একটু আগেই বললাম 7টা থেকে 10টা বা 11টা, তাহলে স্যার কখনোই টানা 3 ঘন্টা ক্লাস করার পরে কেউ ক্লাসের মধ্যে স্যার কনসেন্ট্রেশন ফুল দিতে পারে না। আর এই ক্ষেত্রে আপনার করতে হবে কি, লাইক সকালে করতে হবে। এখন সকালে অনেকেই স্যার শুক্রবার হয়তো না, সকালে হবে না। শুক্রবার সকালে আমরা মেইনলি ক্লাস অ্যারেঞ্জ করি না, কারণ ওই 1-2 জনে রাজি থাকে, ম্যাক্সিমাম থাকে না। এটা আর বলে সকাল বলে লাভ নেই। আচ্ছা, এবার বলেন, মেইনলি আমাদের অপশন হলো 2টা। একটা হলো শুক্রবারই যদি হয়, সেক্ষেত্রে আমরা টাইম আগে দিব, অর্থাৎ 7টা থেকে হতে পারে বা 8টা থেকে হতে পারে, পরপর প্রায় 3 ঘন্টার কাছাকাছি হবে 2টা ক্লাস। এক আর দ্বিতীয় অপশন হলো শুক্রবার শনিবার 2 দিনই হবে, কিন্তু 9টার আগে না। শনিবারও 9টা রাত্র আর শুক্রবারও রাত্র 9টা, এই 2টার শিডিউলই ফিক্স থাকবে। এখন আপনাদের পক্ষ থেকে আপনারা যদি আমরা দেখি যে সবাই একটা লাইনে যে কোনো অপশনে একমত হলে আমরা এটা ফিক্স করে দেব। স্যার আমি সবার অবস্থা কি জানি না, আমি পার্সোনালি মনে করছি শুক্রবার এবং শনিবার হলেই ভালো। এটা থেকে যেটা হচ্ছে একসঙ্গে 2টা ক্লাসটা একটু বলছি স্যার, একটা না 2টা ক্লাসটা একটু টাফ হয়ে যায়। অন্যরা একটু দেন মতামত, অন্যরা একটু দেন। জি, আমিও এগ্রি করছি 2 দিন ক্লাস হওয়ার বিষয়টা। মিস হয়ে গেলে একটু ইন্টারাপ্ট করি, আপনাদের একটা ছোট পোল দিয়ে দিচ্ছি আর কি। আপনারা আমার মনে হয় যে পোলটা ইউজ করলে আমরা করলাম, আমরা চেটে স্যার লিখেও দিতে পারি শুক্র শনি কে করতে চায়, আবার কে কিভাবে করতে। আচ্ছা, হ্যাঁ, গ্রুপে শেয়ার করতে পারেন। ঠিক, জি স্যার। তাহলে আমরা গ্রুপে দিয়ে দিন, আমরা গ্রুপে বেশি যেটা হবে ওটাই আমরা। স্যার এখানে চ্যাট বক্সেও চাইলে স্যার আমরা দিতে পারি এখন স্যার। আপনারা দেখেন একটা পোল চলে আসছে, এটা দেখেন চয়েসটা আপনার দিয়ে করি। হ্যাঁ, এই পুলটা একটু ফিল আপ করে ফেলেন তাইলে। এই এখনই পুল অলরেডি ফিল আপ করে দিয়েছি স্যার। আমার মনে হয় এখনই সবাই করে দেন, দিয়ে দিয়েছি আমিও করে দিয়েছি। তাহলে ডিসিশনটা এখনই হয়ে যাক। জি জি, একটা কোশ্চেন ছিল স্যার, যে এই কোর্সটা কি 3 মাসে শেষ হবে? আগে বলা ছিল 6 মাসে শেষ হবে।
না পিজিডি আপনারা যারা করতেছেন কোর্স কারিকুলামটা আমরা 6 মাসেরটাই 3 মাসে করবো এই কারণে যে আমাদের এরপরে কিছু অ্যাসাইনমেন্ট কিছু এক্সট্রা সেশন আছে ওইগুলো আপনারা পাবেন, কিন্তু কোর্সের যেটা আপনাদেরকে জানানো হয়েছিল ওইটা শেষ হবে 3 মাসের ভিতরেই। আচ্ছা আচ্ছা। কারণটা হলো যে এই সপ্তাহে 2টা ক্লাস থাকার কথা ছিল না, এখন আমরা 2টা ক্লাসই দিব, বুঝতে পারছেন? এই আর কি। স্যার সিএসএম এর একটু স্যার কোর্স কারিকুলামটা আসলে স্যার পুরোপুরি ক্লিয়ার ছিল না, একটু যদি ওইটা জানান। আমরা গ্রুপে দিয়ে দিব, মানে আপনারা যেটা লাগে একটু শেয়ার করেন যে কার দরকার। আপনারা পুরোটা শেষ করেন পরে আমরা ওটা দিয়ে দেব, যার যেখানে কোনো ম্যাটেরিয়াল লাগলে বা লেকচার ম্যাটেরিয়াল বই বা কোনো শিডিউল সম্পর্কে জানা, ইভেন আপনাদের কোর্স কারিকুলাম এগুলো কারো কোনো কিছু কনফিউশন থাকলে জানান, আমরা দিয়ে দিব। আচ্ছা অলরেডি 15 জন ফিল আপ করে ফেলছে আর কি, আর হয়তো 2 জন বাকি আছেন, ওনারা কি আছেন? ফিল আপ করেন না এরকম 2 জন আছেন। স্যার ক্লাস মিস হইলে রেকর্ডিং আছে, ক্লাস মিস হলে রিপিট ক্লাসের ব্যবস্থা আছে, আনলিমিটেড ক্লাস করতে পারো না, আমাদের এখানে যে কেউ আনলিমিটেড ক্লাস করতে পারে। অ্যাটেন্ডেন্সের কোনো ইস্যু নাই? অ্যাটেন্ডেন্সের ইস্যুটা আমরা যেহেতু রেকর্ডিং রাখি, রেকর্ডিংটা থেকে আমরা অ্যাটেন্ডেন্সটা করি, রিকভারি করি। আচ্ছা সবার কি দেয়া শেষ হয়েছে? পুলিং এর অপশন দেয়া শেষ হয়েছে, কেউ বাকি আছেন? স্যার পুলিং এর লিংকটা পাচ্ছি না স্যার। স্যার 15 জন হয়ে গেলেই তো মেজরিটি হয়ে গেল স্যার। আপনি যে আর ভোট কিন্তু কমপ্লিট, ভোটের সময় শেষ। এখন স্যার অ্যানাউন্স করেন ফলাফল স্যার। জি জি শেয়ার করলাম, দেখতে পাচ্ছেন স্যার অলরেডি মেজরিটি ভোটে পাস হয়ে গেছে স্যার। আমরা পাস করে গেছি। হ্যাঁ ল্যান্ডস্লাইড ভিক্টরি স্যার। ঠিক আছে তাহলে মনির। জি স্যার ফাইনাল। আচ্ছা ওকে, তাহলে শুক্র শনিবারের 9টা থাকলো, একটু 2-1 হয়তো যারা 2-3 জনের শুধু শুক্রবার চেয়েছিলেন এদের জন্য একটু কষ্ট হবে। আর আমাদের এখানে একটু আমরা কিছু আজকে যেহেতু ফার্স্ট ক্লাস একটু বলে রাখি আপনাদের সবার জ্ঞাতার্থে, সেটা হলো আমাদের এখানে ক্লাস আনলিমিটেড করার সুযোগ আছে। ইভেন আনিস স্যার হোক, আমাদের আবু বকর আব্দুল হামিদ স্যার মালয়েশিয়া থেকে ক্লাস নেন, আসিফ সালাম স্যার নেন কানাডার যে আসিফ সালাম স্যার মাঝে মাঝে ক্লাস নেবেন। তো এইগুলো আপনারা ক্লাসগুলো রেকর্ডিং আমরা দিব আপনাদেরকে, সব ক্লাসগুলো দিব না, বাট আমরা ম্যাক্সিমাম ক্লাসই আশা করি পাবেন। পাশাপাশি আপনারা এই ক্লাসগুলো রিপিট অন্যান্য ব্যাচের সাথেও করতে পারবেন। আর আমাদের এখানে যত ধরনের ক্লাসই থাকে সবগুলো ক্লাসেরই আমরা লিংক বিভিন্ন গ্রুপে শেয়ার করি, ওইগুলো আপনারা করতে পারবেন। আমরা আর এক্সট্রা কোনো চার্জ করি না। মনির ভাই আমরা যে পিপিটি স্যার দেখালেন, আমরা কি ওই পিপিটি গুলো পেতে পারবো? পিপিটি পাবেন না, পিডিএফ পাবেন। পিডিএফ সেম পিডিএফ হলো চলবে, একই জিনিস, বাট পিপিটিটার ইয়াটা বেশি, ক্যাপাসিটি বেশি, ওইটা আমরা দিতে পারি না, শেয়ার করলে আমাদের নো প্রবলেম। নো প্রবলেম, ওটা পিডিএফ হলো চলবে। আমরা তো গ্রুপে শেয়ার করছি অলরেডি, আপনারা দেখেন না যে পেয়েছি পেয়েছি হ্যাঁ ওইটাই। পেয়েছি স্যার। ওকে তাহলে থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ, ইনশাআল্লাহ নেক্সট আগামী দিন ইনশাআল্লাহ দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।